6। বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলে না। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? কিচ্ছু করে দেবো না, নিজে কর। হুম, নিজে কর। বই কিনেছিস? তাতে কি হবে? তাতে লগ হলে এলএন দিয়ে করলে কি হবে আলটিমেটলি? লগ থেকে লগ থাকলে এলএন থাকলে যা চেঞ্জ হয় করে নিন, আবার কি আছে, তাই না? যাই হোক না, তাতে কি তোর অসুবিধা হবে তার জন্য কিছু নাকি? ওরে বাবা, যা হবে তা হবে। আমি কি উত্তর লিখে দিয়েছি যে উত্তর এত হবে? তোকে একটা প্রবলেম দিয়েছি, তুই প্রবলেমটাকে করবি। এসব এসব এই বাচ্চাদের মতো কথা বলিস কেন? মন্টেশ্বরী ওয়ানের বাচ্চাদের মতো। আমি কি বলেছি এই উত্তরটা মেলাও? এখন বলেছি একটা প্রবলেম দিয়েছি, ব্যাস, তাই না? যে প্রবলেমটা আমি যা শিখিয়েছি তার বেশি কিছু প্রবলেমটাকে করতে পারবি, এটা হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ, এলেন থাকলে তার মতো করে করবি, লগ থাকলে তার মতো করে করবি। তো এইসব কথাবার্তা আবার জিজ্ঞেস বলছিস কেন তুই আমাকে? না, একটু নিজে নিজে একটু খাট, নিজে নিজে খেটে যখন একদম এক্সট্রিম দেওয়ালে পিঠ থাকবে তখনই টিচারের হেল্প নেই। ওই মন্টেশ্বরী বাচ্চাদের মতো এই পটি পেয়েছে তখন একবার বলা, টয়লেট পেয়েছে একবার বলা, খিদে পেয়েছে একবার বলা, এগুলো কি হচ্ছে? এগুলো একটা ফোর্থ সেমিস্টারের ছেলে। নিজের একটু খাট, নিজের একটুখানি লেখাপড়াটা নিয়ে একটুখানি ভালোবাস, লেখাটা ভালোবেসে একটুখানি খাট। হ্যাঁ, সব হচ্ছে টিচার করে দেবে, এই মানসিকতা করে ছাড়তে পারে। হ্যাঁ, আর ওই অনলাইনের যুগ নেই, এখন অফলাইনে পরীক্ষা দিতে হবে, নিজে একটু ম্যাচুরিটি নিয়ে আয়। সব টিচারটা খেটে দেবে, সব রেডি করে দেবে, চিবিয়ে মুখে ঢুকিয়ে দেবে, সেটা খাবে শুধু। দেখো, চলো তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমাদের অ্যাকচুয়ালি পড়ার কথা, শুরু করার কথা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ, তাই তো? হ্যাঁ, চলো আমরা শুরু করি আজকে। কলিগেটিভ এইটাকে নিয়ে আমাদের 2-3 দিন লেখাপড়া করতে হবে। আচ্ছা, কলিগেটিভ প্রপার্টিজ কারা বা কি? না, পার্টিকুলারলি সলিউশনের জন্য কিছু কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো ওই নেচার অফ দ্য সলিউট তার উপরে নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে তার কনসেন্ট্রেশন বা নাম্বার অফ পার্টিকেলসের উপরে। সেই ধরনের প্রপার্টিগুলোকে বলা হয় হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টি। তাহলে কি হলো না, দেয়ার আর সাম প্রপার্টিজ of a solution that depends only on the concentration or number of solid particles
not on their chemical nature. এই প্রপার্টিগুলোকে কালেকটিভলি বলা হয় কলিগেটিভ প্রপার্টি। These properties are collectively known as the colligative properties. এবার এখন আসছে ক্লাসটা জয়েন করিনি। তা কি হলো না, সলিউশনের কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো শুধুমাত্র ডিপেন্ড করবে তার কনসেন্ট্রেশন বা নাম্বার অফ পার্টিকেলসের উপরে, তাদের কেমিক্যাল নেচারের উপর নির্ভর করবে না। সেই প্রপার্টিসগুলোকে কালেকটিভলি বলা হবে হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টিস। আর কলিগেটিভ প্রপার্টিজের মধ্যে যে চারটে কমন কলিগেটিভ প্রপার্টিস সেটা কি কি না, চারটে কমন কলিগেটিভ প্রপার্টিস যেটা আমাদের অ্যাকচুয়ালি আলোচনা করতে হবে। হ্যাঁ, আর এক নম্বর হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। দু নম্বর হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর 4 নম্বর হচ্ছে তোমার অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার। তাহলে এই চারটে কলিগেটিভ প্রপার্টিস যেগুলো খুব কমন কলিগেটিভ প্রপার্টিস, এই চারটে কলিগেটিভ প্রপার্টিস আমাদের জাস্ট শিখতে হবে। আচ্ছা, আমরা আগের দিনের শেষে একটা কথা বলেছিলাম, সেটা একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে যে আমরা এই যে টোটাল আমাদের ফেজ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা আমরা পড়ছি, তাতে একদম শুরুতে আমরা যেটা করেছি কিছু বেসিক ডিসকাশন করে নিয়েছি আর কি। বেসিক ডিসকাশন মানে তোমার ওই কিছু কনসেপ্ট ইন্ট্রোডিউস করা, নাম্বার অফ ফেজ, নাম্বার অফ কম্পোনেন্টস, ডিগ্রিজ অফ ফ্রিডম, তাদের পারস্পরিক সম্পর্ক যেটা গিভস ফেজ রুলের থ্রু দিয়ে পাওয়া যায়, সেসবগুলো আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম তোমার একটা পিওর সাবস্টেন্স, তার বিভিন্ন ফেজ ডায়াগ্রাম হ্যানা ত্যানা নিয়ে কথাবার্তা বলতে। মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম করেছিলাম, পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম এগুলোকে করেছিলাম। সেখান থেকে ক্ল্যাপেরান ইকুয়েশন, কসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন, এইসব আলোচনাগুলো হয়েছিল। তারপরের পার্টে আমরা মানে লাস্ট ক্লাসে বেসিক্যালি অর্ডার অফ ফেজ ট্রানজিশন এইটা নিয়ে জাস্ট কথাবার্তা বলেছি। ঠিক আছে, আচ্ছা সবটাই কি হলো, তাহলে কিছু বেসিক কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার ওই কিছু পিওর সাবস্টেন্সের জন্য যা কিছু বলা যায় সেটা। এবার আমি আস্তে আস্তে কমপ্লিকেটেড সিচুয়েশনগুলোতে ঢুকছি। কমপ্লিকেটেড সিচুয়েশনগুলোতে ঢুকছি মানে হচ্ছে তোমার মানে এই যে বাবা কে যে এখন জয়েন করছে না, এই বুঝতে পারছি না। এই সন্দীপন, এই সন্দীপন, হ্যাঁ স্যার। কটায় ক্লাস কটায়? স্যার না স্যার, আমি জয়েন হতে পারছিলাম না। যত সব না দেখো, তা যেটা কথা হচ্ছে যে সরি স্যার। এবারে নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এই যে ধরো আগেরটা যেটা ছিল যে পিওর সাবস্টেন্স শব্দটা,
তাহলে পিওর সাবস্টেন্স থেকে এবার আমি ইমপিওরের দিকে যাচ্ছি। ইমপিওরের দিকে যাচ্ছি মানে হচ্ছে যে আমি একটা ভোলাটাইল সলভেন্ট আছে সেখানে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করছি। তাহলে ভোলাটাইল সলভেন্ট তাহলে নন ভোলাটাইল সলিউট যদি অ্যাড করা হয় তার মানে তোমার ভেপার ফেজে শুধুমাত্র সলভেন্টটাই যাচ্ছে, কিন্তু লিকুইড ফেজে সলভেন্টের সঙ্গে সঙ্গে সলিউটটা থাকছে। তার মানে লিকুইড ফেজটা হচ্ছে টু কম্পোনেন্ট বা বাইনারি, কিন্তু ভেপার ফেজটা সেটা কিন্তু তোমার পিওর। তাহলে এইটা নিয়ে যা কিছু আলোচনা সবটাই হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে পড়ছে। এবারে এই যে সলিউশন যেটা আমি কনসিডার করছি সেই সলিউশনটা তোমার আইডিয়াল সলিউশন হতে পারে, নন আইডিয়াল সলিউশন হতে পারে। তো সেই নিয়ে আমাদের আলোচনাটা আজকে চলবে। তাহলে দেখো, তাহলে আমি প্রবলেমটা আগের থেকে আগে যে আলোচনাটা হয়েছে তার থেকে এক ফোল্ড কমপ্লিকেটেড হয়ে গেল। আগেরটা কিন্তু সবটাই পিওর, মানে তুমি ধরো বয়লিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলছো, লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম হচ্ছে, কিন্তু সেখানে তোমার লিকুইডটা পিওর, ভেপারটা পিওর। তুমি ফ্রিজিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলছো, সেখানে সলিডের সঙ্গে লিকুইড ইকুইলিব্রিয়াম হচ্ছে, সেখানে সলিডটা পিওর, লিকুইডটা পিওর। সাবলিমেশন কনসিডার করছে, সেখানে সলিডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম হচ্ছে, সেখানে সবটাই হচ্ছে পিওর। সেখান থেকে আমি এক ফোল্ড কমপ্লিকেটেড সিচুয়েশনে চলে গেলাম। এখানে বেসিক্যালি লিকুইড ভার্সেস ভেপার এই ইকুইলিব্রিয়ামটাই কনসিডার করবো, কিন্তু লিকুইড ফেজটা টু কম্পোনেন্ট হবে, যেখানে সলভেন্ট সলিড দুজনেই থাকবে। কিন্তু সলিডটা নন ভোলাটাইল হয়ে যাওয়ার জন্য কিন্তু ভেপার ফেজে শুধুমাত্র একজন থাকবে, এবং সেটা হচ্ছে তোমার সলভেন্ট। সেইটা নিয়ে আমাদের টোটাল আলোচনাটা চলবে। আর এবার আমি এই যে চারটে কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলছি, চারটে কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে প্রথমটা যেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেইটাই আমি আসবো। তাহলে সেইটা আলোচনা করতে গেলে প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ভেপার প্রেশার। তো আমরা প্রথমে এই ভেপার প্রেশার এই কনসেপ্টটা একটুখানি ইন্ট্রোডিউস করি। ভেপার প্রেশার, আর ভেপার প্রেশার কনসেপ্টটা কি? ধরো তোমার কাছে একটা ক্লোজ কন্টেনার আছে, Sorry, একটা ক্লোজ কন্টেনার নিলাম। আচ্ছা, ক্লোজ কন্টেনারে পুরোটা ফিল করছি না, কিছুটা পোর্শন হচ্ছে একটা লিকুইড দিয়ে তুমি ফিল আপ করে দিচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার লিকুইড। লিকুইড, আচ্ছা, এবারে লিকুইড মলিকুলগুলো সে কি করবে না, সে তোমার ভেপার ফেজে চলে যেতে পারে। মানে আসলে লিকুইড একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে টু ভেপোরাইজ, কারণ ভেপোরাইজেশন প্রসেসটা আমি দেখবো ওটা এন্ট্রপিক্যালি ফেভারেবল। তুমি নেচারে যেটা দেখেছো, ধরো তুমি একটা গ্লাসে কিছুটা জল ছিল, হ্যাঁ, তুমি জাস্ট কিছুই করছো না, তুমি ওই অবস্থায় রেখে দাও, দেবে একটা সময় পরে ওটা পুরো শুকনো হয়ে যাচ্ছে। তুমি জামা কাপড় শুকোতে দিচ্ছ, যে রোদে তো না দিলেও চলবে, তোমার এমনি জাস্ট নর্মালি রেখে দিয়েছো, দেখবে তোমার জামা কাপড় তোমার শুকিয়ে যাচ্ছে। একটা মেঝেতে জল পড়ে গেছে, দেখবে একটু সময় পর শুকিয়ে গেছে, তার মানে কি সে ভেপোরাইজ হয়ে যাচ্ছে। তার মানে লিকুইড হ্যাজ স্পন্টিনিয়াস টেন্ডেন্সি টু ভেপোরাইজ। তাহলে লিকুইড থেকে মলিকুলগুলো তোমার ভেপার ফেজে যাচ্ছে, এটা। আচ্ছা, এবারে ভেপার ফেজে, এটা হচ্ছে ভেপার ফেজ, উপরটা হচ্ছে ভেপার ফেজ। লিকুইড থেকে মলিকুলগুলো ভেপারে যাচ্ছে। আচ্ছা, এবার ভেপারও যেটা করতে পারে, সে কনডেন্স করে, তুমি সেটা দেখে হচ্ছে যে অ্যাকচুয়ালি কনডেন্স করে। তুমি দেখবে একটা এমনি জাস্ট বোতল নিয়েছো, কেন অর্ধেকটা জল দিয়েছো, জল দিয়ে মুখটা তুমি আটকে রেখে দিলে আর কি। এবারে তুমি দেখবে পরের দিন ভোরবেলা বা সকালবেলা তুমি দেখবে ওই জলের উপরে ফোঁটা 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 ফোঁটা, মানে গ্লাসের ভেতরে আর কি, মানে ইয়েতে বোতলের ভেতরে ফোঁটা 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 জল তৈরি হয়। তার মানে বেসিক্যালি ভেপারটা কনডেন্স করে লিকুইড তৈরি করে। ভেপার যদি কনডেন্স করে লিকুইড তৈরি করে, সে কি করবে না, সে তোমার ভেপার থেকে লিকুইড ফেজে আসতে পারে, আসতে পারে। আচ্ছা, এবারে তাহলে দেখো, লিকুইডের মলিকুল, লিকুইড ফেজ থেকে মলিকুল করে ভেপার ফেজে গেল, আবার ভেপার কনডেন্স করে তোমার লিকুইড ফেজে এলো। এইটা করে চলতে থাকে, একটা সময় পর একটা ইকুইলিব্রিয়াম আসবে। যখন ইকুইলিব্রিয়াম চলে আসবে, তখন ভেপার ফেজে যে প্রেশারটা, সেটাকেই বলা হবে ভেপার প্রেশার বা স্যাচুরেটেড ভেপার প্রেশার। তাহলে ভেপার প্রেশার জিনিসটা কি? তো দেখো, আমি জাস্ট কতগুলো পয়েন্ট বলছি যে লিকুইড হ্যাজ এ স্পন্টেনিয়াস টেন্ডেন্সি টু ভেপোরাইজ।
লিকুইড হ্যাজ এ স্পন্টেনিয়াস টেন্ডেন্সি টু ভেপোরাইজ, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যে এক্সাম্পলগুলো বলছিলাম সেই এক্সাম্পলগুলো তো অনেক ক্ষেত্রে তো ক্লোজ কন্টেনারের মধ্যে নয়। ক্লোজ কন্টেনারের মধ্যে যদি না থাকে তাহলে যে ভেপারটা তৈরি হলো সেই ভেপারটা জাস্ট চলে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ লিকুইডটা একটা সময়ের পর কমে যাচ্ছে, এটা 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 তোমার দেখেছো। কিন্তু এবারে যেটা হয় যে তোমার যদি ক্লোজ কন্টেনারের মধ্যে লিকুইডটা থাকে তাহলে কি হবে? তাহলে কনসিডার কনসিডার এ ক্লোজ কন্টেনার partially filled by a liquid, লিকুইড, ঠিক আছে? আচ্ছা, এবার এই লিকুইডগুলো কি হচ্ছে, ভেপোরাইজ করে ভেপার ফেজে যাচ্ছে। লিকুইড ইজ vaporized and getting collected in the vapor phase above the liquid, এটা তাহলে লিকুইডটা ভেপোরাইজ হলো এবং কালেক্টেড হচ্ছে ইন দ্য ভেপার ফেজ অ্যাবভ দ্য লিকুইড, এই লিকুইডের উপরে যে ভেপার ফেজ আছে সেখানে ওটা কালেক্টেড হলো। আচ্ছা, আবার কি করছে না, মলিকুলস ইন দ্য ভেপার ফেজ may condense to come into the liquid phase. Molecules in the vapor phase may condense to come into the liquid phase. হ্যাঁ, তাহলে ভেপার ফেজে মলিকুলগুলো কনডেন্স হবে, লিকুইড ফেজে তোমার আসতে থাকে। তাহলে এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস। এবারে দেখো যে ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড, then a situation will come when rate of these two processes becomes equal. তো একটা সময় আসবে যখন যে রেটে লিকুইড ফেজ থেকে মলিকুলগুলো ভেপার ফেজে যাচ্ছে সেই একই রেটে ভেপার ফেজ থেকে মলিকুলগুলো তোমার লিকুইড ফেজে চলে আসবে। সেটা আমি বলছি যে যে ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড দেন এ situation will come when a rate of these two processes becomes equal. এটা তাহলে কি হবে, then an equilibrium is established. দুটো রেট যখন সমান হবে তখন একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে, then an equilibrium will be established SHEP. একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। আবার যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেল তখন এই ভেপার ফেজে যে প্রেসারটা তাকেই বলা হবে স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সিম্পলি ভেপার প্রেসার। এটা হচ্ছে যে যে then an equilibrium will be established. Then pressure in the vapor phase above the liquid is called the saturated vapor pressure, or
simply the ভেপার প্রেসার। ঠিক আছে, তো দেখো তাহলে ভেপার প্রেসারটা কি হলো ভালো করে বোঝার চেষ্টা করো, যে লিকুইডের একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে টু ভেপোরাইজ। এবারে তুমি একটা ক্লোজ কন্টেনার নিয়েছো, সেখানে পার্শিয়ালি ওটাকে তুমি লিকুইড দিয়ে ফিল আপ করেছো, আর লিকুইড ফেজ থেকে মলিকুলগুলো ভেপার ফেজে যাবে, আবার ভেপার ফেজের মলিকুলগুলো কনডেন্স করে লিকুইড ফেজে আসবে। একটা সময় আসবে যখন যে রেটে লিকুইড ফেজ থেকে মলিকুলগুলো ভেপার ফেজে গেল, সেই একই রেটে ভেপার ফেজ থেকে মলিকুলগুলো লিকুইড ফেজে আসছে, তখন একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেল, তখন ভেপার ফেজের যে প্রেশারটা সেটাই হয়ে যাচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অর সিম্পলি দ্য ভেপার প্রেশার। তো বোঝা গেল যে ভেপার প্রেশার বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, সেটা পরিষ্কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে যে এই যে ভেপোরাইজেশন প্রসেসটা কন্টিনিউয়াস, মানে এইটা হচ্ছে যেটা ব্যাপার, যে ভেপোরাইজেশন প্রসেস ইজ এন্ট্রপিক্যালি ফেভারেবল। এন্ট্রপিক্যালি ফেভারেবল মানে ডেল্টা এসটা গ্রেটার দ্যান জিরো। ছটা খুব স্বাভাবিক। ভেপোরাইজেশন মানে কি, লিকুইড থেকে ভেপার ফেজে মলিকুলটা যাচ্ছে, লিকুইড ফেজ থেকে যে ভেপার ফেজে মলিকুলটা যে এন্ট্রপিটা বাড়বে সেটা বলাই বাহুল্য, বাট এটা কিন্তু এনার্জেটিক আনফেভারেবল হবে, বাট এনার্জেটিক্যালি আনফেভারেবল, দ্যাট ইজ ডেল্টা এইচটাও কিন্তু তোমার গ্রেটার দ্যান জিরো। মানে ভেপোরাইজেশন প্রসেসটা লিকুইড থেকে ভেপার ফেজে গেলে লিকুইডের মলিকুলগুলোর মধ্যে অনেক স্ট্রঙ্গার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, হ্যাঁ, সেখানে তার পোটেনশিয়াল এনার্জিটা কম, সেখান থেকে যখন ভেপার ফেজে যাবে অ্যাকচুয়ালি কিন্তু এনার্জিটা তোমার, মানে তোমাকে কিছুটা এনার্জি দিতে হচ্ছে। তোমার পরিষ্কার তুমি বুঝতে পারছো প্রসেসটা হচ্ছে, মানে যে কোনো ভেপোরাইজেশন প্রসেস লিকুইড থেকে ভেপারে গেলে তার জন্য তোমাকে এনার্জি অ্যাকচুয়ালি সাপ্লাই করতে হয়, সেখানে এনার্জেটিক্যাল মানে এটা সেইভাবে তুমি যদি দেখো তাহলে এন্ডোথার্মিক প্রসেস, তার জন্য ডেল্টা ইসটা গ্রেটার দ্যান জিরো। আর অবশ্যই লিকুইড থেকে ভেপার ফেজে গেলে র্যান্ডামনেস বা কাউসনেস বাড়বে বলে প্রসেস হচ্ছে এন্ট্রপিক্যালি তোমার ফেভারেবল প্রসেস। তাহলে এবারে দেখো, তাহলে এইটুকু যদি হয়, এবার তুমি খেয়াল করো যে যেহেতু তোমার ডেল্টা জিটা হচ্ছে তোমার ডেল্টা এইচ মাইনাস কি ডেল্টা এস, এটা যদি হয়, তাহলে যে কোনো স্পন্টিনিয়াস প্রসেসের জন্য কি চাইবো আমি, ডেল্টা জিটা নেগেটিভ হোক। ডেল্টা কিন্তু নেগেটিভ হোক তুমি চাও, তাহলে ডেল্টা এইচ পজিটিভ, তাহলে সেটা আর ডেল্টা জিকে নেগেটিভ করবে না। মাইনাস টি ডেল্টা এস পার্টটা এইটাই বেসিক্যালি তোমার ডেল্টা জিকে নেগেটিভ করবে। ডেল্টা এস যদি পজিটিভ হয়, যদি তুমি টেম্পারেচার বাড়াও, তাহলে মাইনাস টি ডেল্টা এসটা বাড়বে বলে ডেল্টা জিটা আরো বেশি নেগেটিভ হবে, তখন প্রসেসটা কন্টিনিউয়াস হবে। তোমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, ইনক্রিজিং টেম্পারেচার vaporization process will be favored. টেম্পারেচার যত বাড়বে, যেহেতু প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল, ডেল্টা এসটা পজিটিভ, টেম্পারেচার যত বাড়বে ডেল্টা টি তত নেগেটিভ হবে, অর্থাৎ ভেপোরাইজেশন প্রসেস উইল বি ফেভার্ড। তাহলে কি হবে, তাহলে যেটা হবে ভেপার প্রেসার শুধু ইনক্রিজ। টেম্পারেচার বাড়লে কিন্তু ভেপার প্রেসার বাড়বে, মানে লিকুইডের তখন ওই ভেপার ফেটে যাওয়ার টেন্ডেন্সিটা বাড়বে, সেই জন্য টেম্পারেচার বাড়ালে কিন্তু তোমার ভেপার প্রেসারটা বেড়ে যায়। ঠিক আছে, তো উইথ ইনক্রিজিং টেম্পারেচার ভেপোরাইজেশন প্রসেস উইল ফেভার, অর্থাৎ ভেপার প্রেসার তোমার ইনক্রিজ করবে, এটা। আচ্ছা, এবারে তুমি ধরো টেম্পারেচারটা বাড়িয়ে যাচ্ছ বাড়িয়ে যাচ্ছ বাড়িয়ে যাচ্ছ, তাহলে বাড়াতে 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 একটা সময় এলো যখন তুমি দেখবে যে এই ভেপার প্রেসারটা বা স্যাচুরেটেড ভেপার প্রেসারটা একটা অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে সমান হয়ে গেছে। তখন যখন সেই কন্ডিশনটা যখন অ্যাচিভ করবে, তখন অ্যাকচুয়ালি লিকুইড তোমার বয়েল করবে। তাহলে যদি এমন হয় যে ইফ টেম্পারেচার ইজ such that saturated vapor pressure becomes equal to the external pressure
external pressure, then the liquid boils, তখন লিকুইডটা বয়েল করবে। This temperature is called the boiling point of the liquid. Boiling point of the liquid. তাহলে তখন এটাকে বলা হয় বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড। তাহলে বয়লিং পয়েন্ট অফ ভেপার প্রেসারের সঙ্গে কানেকশনটা দেখো, যে যখন তুমি টেম্পারেচার বাড়াতে ভেপার প্রেসারটা বাড়ছে, ভেপার প্রেসারটা বাড়তে 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 যখন তার এক্সটার্নাল প্রেসার তার সঙ্গে সমান হয়ে গেল, তখন তোমার লিকুইডটা বয়েল করছে এবং সেই করসপন্ডিং টেম্পারেচারটাকে বলা হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড। আর এবারে যদি এমন হয় যে ফর এ পিওর লিকুইড, কোনো মিক্সচার না, ফর এ পিওর লিকুইড when external pressure টা 1 atmosphere, when external pressure is 1 atmosphere, then the corresponding boiling point is said to be the normal boiling point. The corresponding boiling point is said to be the normal boiling point. দেখো তাহলে এমনি বয়লিং পয়েন্টটা হচ্ছে যে তোমার এক্সটার্নাল প্রেসারটা তুমি যেখানে যেখানে ফিক্স করলে তোমার ইচ্ছা মতো। এবার তার বদলে যদি এক্সটার্নাল প্রেসারটাকে তুমি জাস্ট 1 অ্যাটমসফিয়ারে ফিক্সড করো, তাহলে যে করসপন্ডিং বয়লিং পয়েন্ট সেটাই হচ্ছে তোমার নর্মাল বয়লিং পয়েন্ট। তা দেখো তাহলে ভেপার প্রেসার এবং সেখান থেকে তুমি কেমন করে বয়লিং পয়েন্টটাকে বুঝলে, হ্যাঁ, তাহলে এই যে কনসেপ্টটা এটা খুব তোমার দরকার। তাহলে এখনো পর্যন্ত আমি যেটা আলোচনা করেছি সেখানে মূলত এটা পিওর লিকুইড কনসিডার করেছি, হ্যাঁ। তাহলে পিওর লিকুইড, তার ভেপার প্রেসার বললাম এবং ভেপার প্রেসারের সঙ্গে তোমার বয়লিং পয়েন্টের যে কানেকশন সেটা আমি বললাম। আচ্ছা এবারে আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টি ইজ অল অ্যাবাউট পিওর সাবস্টেন্স নয়, তো তোমার একটা ভোলাটাইল সলভেন্ট একটা নন ভোলাটাইল সলিড অ্যাড করছি, তাহলে কি সিচুয়েশনটা হবে সেটাই এবার আমি একটুখানি দেখতে চাইছি। তা দেখো যেটা এবারে নেক্সট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মানে রাউলস ল, আমি সেটা পড়বো। রাউলস লটা কোথা থেকে আসছে সেটা বলি। আচ্ছা, রাউলস লটাকে বোঝার জন্য প্রথমে তুমি একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে যে যদি একটা ভোলাটাইল সলভেন্টে একটা নন ভোলাটাইল সলিড অ্যাড করি তাহলে ভেপার প্রেসার কি হবে। আর প্রথমে কোয়ালিটেটিভলি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো যে তুমি একটা নন ভোলাটাইল সলিড একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করছো, মানে একটা সলিউশন তৈরি হচ্ছে। তো সলিউশন যদি তৈরি হয় তাহলে তোমার এই নিশ্চয়ই সলভেন্ট এবং সলিউটের মধ্যে কোনো একটা ফেভার্ড ইন্টারাকশন আছে বলেই হচ্ছে সলিউশনটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে তোমার এই সলভেন্টের সঙ্গে সলিউট একটা ফেভার্ড ইন্টারাকশন আছে। আর এবারে দেখো আগে কি হচ্ছিল না, পিওর সলভেন্ট যখন যাচ্ছিল তখন সলভেন্ট সলভেন্ট একটা ইন্টারাকশন ছিল লিকুইড ফেজে, সেইটাকে ওভারকাম করে তাকে ভেপার ফেজে যেতে হচ্ছিল। আচ্ছা, এখন যখন সলভেন্টে কোনো একটা সলিউট তুমি অ্যাড করলে তখন এই সলভেন্ট সলিউট ইন্টারাকশনটা আরো ফেভার বলেই তো সলিউশনটা তৈরি হয়েছে, নাহলে তো সলিউশন তৈরি হতো না, তাহলে ভেসে থাকতো। সলিউশন তৈরি হচ্ছে মানে সলভেন্ট এবং সলিউটের মধ্যে একটু ফেভার ইন্টারাকশন আছে। আর এবার যদি ফেভার ইন্টারাকশন থাকে তাহলে সেইখানে এবারে সলিউট তো ঠিক করেছে কি, সেটা নন ভোলাটাইল সলিউট যেহেতু সে কোনোভাবেই ভেপার ফেজে যাবে না, ভেপার ফেজে তোমাকে সলভেন্টেই যেতে হবে। এবারে সলভেন্ট এবং সলিউটের মধ্যে একটু স্ট্রঙ্গার অ্যাট্রাকশন যদি থাকে তাহলে সলভেন্ট আগে একা একা থাকতে যেমন করে যেতে পারতো এখন আর অতটা যেতে পারবে না। তাহলে কি হবে, ভেপার ফেজে তোমার মলিকুলের সংখ্যাটা কমতে থাকবে, ভেপার ফেজে মলিকুলের সংখ্যাটা কমতে থাকলে তোমার করসপন্ডিং ভেপার প্রেসারটা কমে যাবে। তো দেখো দেখা নন মানে একটা নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্ট আমি অ্যাড করছি, তাহলে নন ভোলাটাইল সলিউট মানে হচ্ছে সে কোনো রকম ভাবে ভেপার ফেজে যাবে না, কিন্তু
তাকে যখন সলিউশন থেকে তুমি নিয়ে এলে অর্থাৎ লিকুইড থেকে নিয়ে এলে, তখন সলিউটের সঙ্গে সলভেন্টের নিশ্চয়ই একটা ফেভার্ড অ্যাট্রাকশন আছে বলেই তো সলিউশনটা তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে, এখন সলভেন্ট যদি ভেপার ফেজে যেতে চায়, সলিউট তাকে জাস্ট আটকে রেখে দিচ্ছে। তাহলে অ্যাজ এ হোল কি হবে, অ্যাজ এ হোল তুমি দেখতে পাবে সলভেন্ট অ্যাকচুয়ালি তোমার ভেপার পর্যন্ত পৌঁছাতে পারবে না, বা ভেপার ফেজে আগে যা যেত তার থেকে কম যাবে। কম গেলে কি হবে, তোমার ভেপার প্রেশারটা কমে যাবে। তা বুঝতে পারলে? তাহলে এটা Yes, sir. এটা কোয়ালিটিতে বুঝলে তো কেন ভেপার প্রেশার কমে যাবে, সেটা আমি লিখছি যে when a non-volatile solute is added to a volatile solvent, then vapor pressure of the solution decreases. When a non-volatile solute added to a volatile solvent, then vapor pressure of the solution decreases. এইটা আচ্ছা, এবং সেই ভেপার প্রেশারটা কি হবে না, ভেপার প্রেশারটা যেটা হবে সেটা হচ্ছে এই যে যে এবারে ভেপার প্রেশার ইন দ্য সলিউশন is given by vapor pressure of solution is given by, দেখো P সমান লিখলাম আমি x1 ইন্টু P স্টার, P সমান লিখলাম x1 ইন্টু P স্টার, যেখানে ভেপার প্রেশার ব্র্যাকেটে P, এটা where P star is the vapor pressure of the pure solvent, মানে যদি ভেপারটা তোমার সলভেন্টটা যদি একা থাকতো আর কি, তাহলে যে ভেপার প্রেশার হচ্ছে P star, তার P star যে ভেপার প্রেশার দ্য পিওর সলভেন্ট, আর x1 is the mole fraction of solvent in solution. তো x1 হচ্ছে, আজ আমি পরে তোমাকে দেখাবো যে যখন তুমি একটা বাইনারি সলিউশন কনসিডার করবে না, তখন 1 সাফিক্সটাকে ব্যবহার করা হয় সলভেন্টের জন্য, আর 2 সাফিক্সটাকে ব্যবহার করা হয় সলিউটের জন্য। এখানে 1 ব্যবহার করেছে মানে আমি মূলত হচ্ছে তোমার এক্ষেত্রে এই x1 ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন সলিউশন, আর পি স্টার হচ্ছে যদি পিওর সলভেন্ট থাকতো তার ভেপার প্রেশার, আর পিটা হচ্ছে সলিউশনে তোমার ভেপার প্রেশার। তাহলে এইটাই হচ্ছে তোমার রাউলস ল। তো যখন একটা নন ভোলাটাইল সলভেন্ট একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করা হবে, তখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তার ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। এবার ভেপার প্রেশার কমে কি হবে সেটা নির্ভর করবে হচ্ছে পি ইকুয়াল টু x1 ইন্টু পি স্টার, তার উপরে। দেখো পরিষ্কার মোল ফ্যাক্টর যেটা একটা ফ্র্যাকশন হয় 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে পরিষ্কার পিটা হচ্ছে লেস দেন তোমার পি স্টার হয়ে যাচ্ছে এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে যে এই যে রাউলস লটা যদি তোমার মানে রাউলস লর উপরে বেস করে কোন একটা সলিউশন সেটা আইডিয়াল না নন আইডিয়াল ঠিক হয়, ঠিক আছে, সেটা একটুখানি বলে নেওয়া যাক। যদি এমন হতো যে ইফ Raoult's law is obeyed at all composition, যে কোনো কনসেন্ট্রেশনে, then the solution is an ideal solution. তখন সলিউশনটা কিন্তু একটা আইডিয়াল সলিউশন, ঠিক আছে। আর এবারে দেখা যাক যে সত্যি সত্যি ওটা আইডিয়াল হয় কিনা। মানে তুমি যদি একটা প্লট করো, ধরো তুমি এই তো পিটাকে লিখছো, আচ্ছা আমি প্লটটাকে দেখাই আগে।
ধরো তুমি এখানে একটা কাজ করো, এইদিকে তুমি পিওর সলভেন্ট রাখো, আর এইদিকে করো তোমার পিওর সলিউট। আচ্ছা, পিওর সলভেন্ট যদি হয় তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশনটা 1 আর সলিউটের মোল ফ্র্যাকশনটা 0। আর পিওর সলিউট যদি করো তাহলে তার মোল ফ্র্যাকশন হচ্ছে 0 আর এইটা হচ্ছে তোমার 1। এইটা আচ্ছা, এবারে এই যে পিটা অ্যাকর্ডিং টু রাউস ল, পি যদি তোমার x1 ইন্টু পি স্টার হয়, এইভাবে তুমি লিখতে পারো, এটাকে তুমি 1 মাইনাস x2 ইন্টু পি স্টার এইরকম ভাবে লিখতে পারো। কারণটা হচ্ছে অ্যাজ x1 প্লাস x2 ইকুয়াল টু 1, একটা বাইনারি সলিউশনের জন্য সলভেন্ট এবং সলিউটের মোল ফ্র্যাকশনের যোগফল তো 1, তুমি সেটাকে এইরকম ভাবে লিখতে পারো। এটাকে তো পি স্টার হচ্ছে মাইনাস x2 ইন্টু পি স্টার হচ্ছে সেটা তোমার পিটা। তো তাকে একটা স্ট্রেট লাইন দেবে যার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে পি স্টার, এইটা। আর যেখানে টেম্পারেচার তুমি ফিক্স করে দিচ্ছ ফিক্স টেম্পারেচারে, আর এটা একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন হয়ে কোথায় গিয়ে সেটা শেষ হবে না, দেখো এইখানে গিয়ে শেষ হবে। কেন? দেখো x2 যদি তোমার 1 হয়ে যায়, x2 1 হয়ে গেলে পি স্টার মাইনাস পি স্টার ওটা তোমার 0 হয়ে যায়, এবং সেটাই এক্সপেক্টেড। কারণ এদিকে তুমি তো প্লট করছো ভেপার প্রেশারটা, এদিকে প্লট করছো তুমি ভেপার প্রেশারটা, তাহলে যদি পিওর সলিউট হয়, সলিউট থেকে তো নন ভোলাটাইল, তার ভেপার প্রেশারটা 0 হবে। আর পিওর সলভেন্ট যখন x1 ইকুয়াল টু 1 এবং x2 ইকুয়াল টু 0 যেখানে বসিয়ে দাও, তোমার পিটা হচ্ছে পি স্টার হয়ে গেল। তাহলে এই যে এই করেসপন্ডিং ছবিটা পাবে যদি কিনা এটা রাউস ল ওবে করে। তাহলে এইটাকে তুমি এ লেখো, এই এটা করেসপন্স করছে তোমার একটা আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশন। আচ্ছা, বাস্তবে এটা দেখতে পাওয়া যায় যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা জাস্ট যখন তোমার এই মানে দেখো তুমি এই যখন ছবিটাকে এঁকেছো, তখন কিন্তু x2টা তো তোমার বাঁদিক থেকে ডান দিকে বাড়ছে, অর্থাৎ বাঁদিক থেকে যত ডান দিকে যাচ্ছে পিওর সলভেন্টের থেকে পিওর সলভেন্ট থেকে পিওর সলিডের দিকে চলে যাচ্ছে এইটা। তার মানে ডাইলিউট সলিউশন মানে হচ্ছে x2 যখন খুব কম, তাহলে দেখা যাচ্ছে যে এই ভেরি ডাইলিউট সলিউশনের জন্য এই রাউন্ডটা ওবের হলেও আছে, কিন্তু যদি তোমার একটুখানি তুমি করে ভালো, তোমার যদি একটুখানি কনসেন্ট্রেটেড সলিউশন হয়, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ওটা রাউসটা থেকে যে প্রেডিক্টেড লাইন, সেই লাইনের উপরে না থেকে এটা উপরে চলে যেতে পারে বা নিচে চলে আসতে পারে। এইটাকে তুমি বি বলো, এটা তুমি সি বলো, তাহলে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এখানে তুমি দেখতে পেলে যে পিটা তোমার x1 ইন্টু পি স্টার হচ্ছে। আজ এবারে বি এর ক্ষেত্রে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ কি না, অ্যাকচুয়ালি রাউস ল থেকে প্রেডিক্টেড যে ভেপার প্রেশার তার তুলনায় কিন্তু তোমার ভেপার প্রেশারটা একটু বেড়ে গেছে। বিটা হচ্ছে তোমার, একে বলা হবে পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালি। এই পজিটিভ ডেভিয়েশন কেন নামটা এসছে, কারণ এক্ষেত্রে ভেপার প্রেশারটা এই রাউস ল থেকে যে প্রেডিক্টেড ভ্যালু তার তুলনায় বেশি। আর সিটাই হচ্ছে তোমার কি হচ্ছে না, নেগেটিভ ডেভিয়েশন হয়েছে ফ্রম আইডিয়ালি, নেগেটিভ ডেভিয়েশন ফ্রম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফর্ম হবে। হ্যাঁ, পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, আচ্ছা নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এখানে পিটা তোমার লেস দ্যান x1 পি স্টার হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আইডিয়াল সলিউশন যেখানে অল কম্পোজিশনের রাউস লটা ওবেড হচ্ছে। এবারে বি এর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ভেপার প্রেশারটা রাউস ল থেকে প্রেডিক্টেড ভ্যালু তার তুলনায় বেড়ে গেল, সেখানে পজিটিভ ডেভিয়েশন হলো। আর সি এর ক্ষেত্রে হচ্ছে কমে গেল, সেখানে তোমার নেগেটিভ ডেভিয়েশন হলো। এটা আমাদের প্রথম দিকে আলোচনাটা হবে পুরোটাই হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে তুমি ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো যে যে এই বি বা সি এর সাথে কোইনসাইড করে গেছে যখন কনসেন্ট্রেশনটা খুব কম, অর্থাৎ সলিউশন যদি সাফিসিয়েন্টলি ডাইলিউট হয়, তখন কিন্তু সে মোরাললেস আইডিয়াল সলিউশনের মধ্যে বিহেভ করবে আর কি, বা রাউসটা ওবে করবে, যেটাকে বলা হচ্ছে আইডিয়ালি ডাইলিউট সলিউশন। তাহলে when concentration is very low, then any solution can behave more or less ideally. This is called
আইডিয়ালি ডাইলিউট সলিউশন। অর্থাৎ পরে দেখবে যে আইডিয়াল সলিউশন আইডিয়াল গ্যাসের মধ্যে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করি সেটা অ্যাকচুয়ালি তোমার আইডিয়ালি ডাইলিউট সলিউশন। ঠিক আছে, যেটা নিয়ে আমরা মূলত কাজ করি সেটা হচ্ছে আইডিয়ালি ডাইলিউট সলিউশন। তা দেখো, তাহলে আমি রাউলস ল বললাম, এবং সেই রাউলস ল তার ভেপার প্রেসার ভার্সেস মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, তার ছবিটা কেমন হবে সেটাকে দেখলাম। আইডিয়াল সলিউশন বলতে কি বুঝছি সেটা আমি বুঝলাম, কখন তার পজিটিভ ডেভিয়েশন, কখন তার নেগেটিভ, মানে পজিটিভলি ডেভিয়েটেড আর নেগেটিভলি ডেভিয়েটেড তার মানেটা কি সেটা আমি বুঝলাম। আর কোন একটা নন আইডিয়াল সলিউশন সে একটা আইডিয়াল সলিউশনের মতো বিহেভ করে কখন না, যখন তোমার কনসেন্ট্রেশনটা হচ্ছে খুব কম হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হবে আইডিয়ালি ডাইলিউট সলিউশন। দেখো এই জায়গাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এবারে নেক্সট আমরা ফার্স্ট যে কোয়ালিটেটিভ প্রপার্টিটা সেইটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার এই যে তুমি পরিষ্কার দেখতে পেলে যে যদি কোনো একটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিড অ্যাড করা হয় তাহলে ভেপার প্রেসার কমে যায়। এবার ঠিক কতখানি ফ্র্যাকশন কমলো সেটা আমি দেখতে চাইছি, সেটাই হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, দেখো সেটা হচ্ছে যে তুমি দেখতে পেলে যে যখন একটা নন ভোলাটাইল সলিড ভোলাটাইল সলভেন্টে অ্যাড করছে তখন ভেপার প্রেসারটা কমে যাচ্ছে। আচ্ছা, ভেপার প্রেসারটা কমে হয়েছে কত? পি। আগে ছিল কত? পি স্টার। তাহলে পি স্টার মাইনাস পি হচ্ছে কতখানি কমে গেল, তাকে যদি তুমি পি স্টার দিয়ে ভাগ করে দাও তাহলে সেটাই হচ্ছে রিলেটিভ লোয়ারিংটা। তাহলে এই যে পার্টটা সেটা তুমি ধরো এরকম বললে ডেল্টা পি ব্র্যাকেটে রিলেটিভ ধরো, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার তাহলে কি হবে? মানে আগে ভেপার প্রেসার ছিল পি স্টার, এখন হয়েছে পি, তাহলে কমলো কত? পি স্টার মাইনাস পি, এটা পি স্টার দিয়ে ভাগ করে, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার হলো সেটা কত হবে? দেখো, পি স্টার মাইনাস পি এর জায়গায় যদি রাউলস ল ওবে করে সেটা এক্স ওয়ান ইন্টু পি স্টার আমি বসালাম, বাই পি স্টার লিখলাম, তাহলে ওয়ান মাইনাস এক্স ওয়ান হচ্ছে, অর্থাৎ সেটা তোমার এক্স টু হচ্ছে এটা। তাহলে এই যে জিনিসটা যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এক্স টু, অর্থাৎ সেটা দেখো কোন মানে কেমিক্যাল নেচার অফ দ্য সলিড তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে কার উপরে না, শুধুমাত্র মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড ইন সলিউশনের উপর। আর মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করা মানে বেসিক্যালি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সেই জন্য এটা অ্যাকচুয়ালি একটা কোয়ালিটেটিভ প্রপার্টি। তাহলে কি হচ্ছে না, ইট ইজ ক্লিয়ার দ্যাট the relative lowering of vapor pressure depends only on the mole fraction or concentration of the solute in solution. So it is clear that the relative lowering of vapor pressure depends only on the mole fraction or concentration of the solute in solution. Hence, এটা and not on the chemical nature of the solute. এটা not on the chemical nature of the solid. Hence, this is a qualitative property. কোয়ালিটেটিভ প্রপার্টিকে জেনারেল যে ডেফিনেশনটা ছিল যে সেই সমস্ত প্রপার্টি অফ এ সলিউশন যেগুলো তোমার কনসেন্ট্রেশন বা মোল ফ্র্যাকশন বা নাম্বার অফ পার্টিকেলস তার উপরে নির্ভর করবে, তাদের কেমিক্যাল নেচারের উপরে নির্ভর করবে না, সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিজ। দেখো
তাহলে এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেস যেটা আমি ডিফাইন করেছি সেটা অ্যাকচুয়ালি তোমার একটা কোয়ালিটেটিভ প্রপার্টিজ। ঠিক আছে, বুঝতে পারলে? এটা এই। আচ্ছা আচ্ছা, এবারে আমি এই যে কোয়ালিটেটিভ প্রপার্টিজ মানে আমি পরবর্তীকালে দেখব যে সমস্ত কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো না তার একটা ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে মোলার মাস ডিটারমিনেশনের জন্য। যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে তুমি অ্যাকচুয়ালি মোলার মাস ডিটারমাইন করতে পারো। তাহলে নেক্সট আমি যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ molar mass from the measurement of relative lowering of vapor pressure. Determination of molar mass from the measurement of relative lowering of vapor pressure. আচ্ছা, এটা শুধু মানে আমি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দিয়ে দেখাচ্ছি, পরে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা অসমোটিক প্রেসার যখন বলবো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমার এটা কাজে লাগবে। তুমি সেটা দেখবে মানে প্রত্যেক ক্ষেত্রেই এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট যে মোলার মাসটা কিন্তু যে কোনো একটা কোয়ালিটেটিভ প্রপার্টি মেজার করে তুমি জাস্ট বের করতে পারো। তাহলে আমি শুরু করি এইরকম ভাবে, ধরো এই যে আমি বের করলাম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, লোয়ারিং অফ এটা ডেল্টা পি রিলেটিভ, সেটা কত আমি লিখেছিলাম না, এটা দেখো জাস্ট পি স্টার মাইনাস পি বাই পি স্টার, সেটাকে যা এক্স টু লেখা হয়েছিল। আর আবার এক্স টুটা কি না, এটা যে সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, মানে যেখানে মানে আমি n1 and n2 are the number of moles of solvent and solute respectively. এটা n1 and n2 are the number of moles of solvent and solute respectively. এটা আচ্ছা, এবারে এইটাকে দেখো তুমি কিভাবে লিখছো, যে যদি তুমি একটা সলিউশন কনসিডার করো, যে সলিউশনটা, আচ্ছা আমি পরে তোমাকে দেখাবো মানে বলবো যে এই কোয়ালিটেটিভ প্রপার্টিজ ডিটারমিনেশনে না যে টাইপের কনসেন্ট্রেশনটা খুব কাজে লাগে সেটা হচ্ছে মোলাল কনসেন্ট্রেশন। তা ধরো আমি এরকম বললাম লেট কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইজ, এই ধরো এম মোলাল, মোলার না এম মোলাল, মোলাল কনসেন্ট্রেশন। আচ্ছা মোলার কনসেন্ট্রেশন তোমরা জানো, মোলাল কনসেন্ট্রেশনটা কি? মোলাল কনসেন্ট্রেশনটা মানে হচ্ছে তার ইউনিটটা হবে তোমার, এটা হচ্ছে মানে মানে কনসেন্ট্রেশনটা, মোলাল কনসেন্ট্রেশন মানে হচ্ছে যে 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট আছে। তাহলে মোলার কনসেন্ট্রেশন মানে 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট আছে। মানে এই মোলাল মানে হচ্ছে এর ইউনিটটা হচ্ছে তোমার বেসিক্যালি মোল পার কেজি। যখন মোলার কনসেন্ট্রেশন যখন বলো তখন কি তোমার 1 লিটার সলিউশন আছে, 1 লিটারের সলিউশনের ক্ষেত্রে কত মোল সলিউট আছে। কিন্তু মোলাল কনসেন্ট্রেশন মানে হচ্ছে তোমার মানে এতে তোমার 1 কেজি সলভেন্ট তাতে তুমি কত মোল সলিউট অ্যাড করেছো, সেটা হচ্ছে মোলাল কনসেন্ট্রেশন। আমি ধরি যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইজ এম মোলাল, তাহলে মোলাল মানে হচ্ছে মোল পার কেজি। তার মানে তুমি ধরো যদি মানে করো মানে তোমার মানে এই এম মোলাল কনসেন্ট্রেশন যদি বলো তাহলে এন টুটা সেটা হচ্ছে তোমার এম, মানে সলিউটটা তুমি এম মোল নিয়েছো, এখানে সলিউটটা এম মোল নিয়েছো, তাহলে সলভেন্টটা কত নিচ্ছে, সলভেন্ট 1 কেজি নিচ্ছে তো,
1 কেজিকে তোমাকে ভাগ করতে হবে এটা কত মোল, তার মোলার মাস দিয়ে M1, যে M1টার ইউনিটটা হচ্ছে তোমার বেসিক্যালি M1 যেটা, এটা জাস্ট ইউনিটটা তুমি লেখো এই কেজি পার মোলে। দেখো তুমি কি করছো, আমি আবার বলছি যে যদি সলিউশনের কনসেন্ট্রেশনটা হচ্ছে এম মোলাল হয়, তার মানে 1 কেজি সলভেন্টে তুমি কি দিয়েছো, এম মোল সলিউট দিয়েছো। তাহলে এখানে এই N2টা সেটা হচ্ছে এম মোল, তাহলে এখানে এম হলো, এটা এম হলো। সলিউটের নাম্বার অফ মোলস কত হবে, সলিউটের নাম্বার অফ মোলস হচ্ছে 1 কেজিতে কত মোল অফ সলভেন্ট আছে। তাহলে 1 কেজিতে কত মোল অফ সলভেন্টটা তুমি বের করবে কি করে, 1 কেজিকে তুমি ভাগ করবে হচ্ছে তোমার 1 কেজিকে ভাগ করবে তার মোলার মাস দিয়ে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে মোলার মাসটাকে তুমি অবশ্যই এখানে কিসে লিখবে, যেহেতু এই পরিমাণটা 1 কেজিতে আছে সেই জন্য তুমি জাস্ট মোলার মাসটাকে কেজি পার মোলে তুমি মোলার মাসটাকে নিলে, তাহলে এইটা হলো। তার মানে এইটা তোমার অ্যাকচুয়ালি কেমন দেখতে হচ্ছে, যদি ইউনিটগুলোকে বাদ দিয়ে দাও, M/1/M1 প্লাস হচ্ছে তোমার M, এইটা 1/M1 প্লাস M, এটা ঠিক আছে। আচ্ছা এবারে তুমি এই যে কনসেন্ট্রেশনটাকে তোমার বলে দেওয়া থাকে আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার যদি বলে দেওয়া থাকে, তার মানে এই যে ডেল্টা আর পি রিলেটিভ, এইটা তুমি তো এক্সপেরিমেন্টে বের করে ফেলতে পারছো। তো এই ইকুয়েশন থেকে তুমি M1টাকে বের করতে পারো। ফ্রম দিস ইকুয়েশন one can determine M1টা কি, the molar mass of সলভেন্ট। তুমি এই ইকুয়েশন থেকে দেখো আমার কত মোলাল সলিউশন তোমাকে বলে দেওয়া হয়েছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার তুমি এক্সপেরিমেন্টাল বের করে ফেলতে পারলে সেখান থেকে তুমি জাস্ট মানে এই ইকুয়েশনটা একটুখানি সিম্পলিফাই করতে হবে, সেখান থেকে তুমি M1টাকে বের করে ফেলতে পারবে, দিস ইজ দ্য মোলার মাস অফ দ্য সলভেন্ট। আর আর অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে এই যে রাউস লটা তো ভ্যালিড হলে তবে তো এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার তুমি কখন লিখেছো, তখন রাউস লটা ভ্যালিড হয়। রাউস ল কখন ভ্যালিড হয়, যখন সলিউশনটা ভীষণ ডাইলিউট। তাহলে ফর ideally dilute solution, N1টা তো মাঝ গ্রেটার দেন N2 হবে, তার মানে সলভেন্টের নাম্বার অফ মোলস সলিউটের নাম্বার অফ মোলস থেকে অনেক বেশি হবে, অর্থাৎ 1/M1 যেটা দিস হ্যাজ টু বি মাঝ গ্রেটার দেন M, কারণ 1/M1টাই হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস আর এমটা হচ্ছে সলভেন্টের, সরি 1/M1টাই হচ্ছে সলভেন্টের নাম্বার অফ মোলস আর এমটা হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস, কারণ 1/M1টা মাঝ গ্রেটার দেন M, এইটা তখন কি দাঁড়াবে দেখো, দেন এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার যেটা ডেল্টা পি রিলেটিভ, এইটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কি হয়ে যাচ্ছে তাহলে, এই যে ইকুয়েশনে তুমি জাস্ট 1/M1টা কিন্তু মাঝ গ্রেটার দেন স্মল এম হয়ে গেছে, তাহলে স্মল এমটাকে বাদ দিয়ে দাও, কি দাঁড়াবে এটা, এটা হয়ে গেল দেখো M1 ইন্টু M হয়ে গেল এইটা। এইখান থেকে তুমি জাস্ট M1টা দেখো খুব ইজিলি বের করে ফেলতে পারলে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারকে তুমি জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করে ফেললে, সেটাই দেখো তোমার মোলার মাস অফ দ্য সলভেন্ট দিয়ে দিল। দিস ইজ দ্য মোলার মাস, এটা অ্যাপ্রক্সিমেটলি ছিল আর কি, দিস ইজ দ্য মোলার মাস অফ দ্য সলভেন্ট। মানে এটা মোস্ট অফ দ্য কেসে হচ্ছে এই ফর্মুলা থেকে জিনিসটাকে বের করে নেওয়া হয়, মানে এখান থেকে তুমি বের করতে পারতে, কিন্তু যখন সলভেন্টের নাম্বার অফ মোলস সলিউটের নাম্বার অফ মোলসের থেকে অনেক অনেক বেশি ফর ভেরি ডাইলিউট সলিউশন, তখন এই ডিনোমিনেটরে স্মল এমটাকে বাদ দিয়ে দাও, তাহলে আলটিমেটলি হয়ে গেল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা তোমার M1 ইন্টু M, সেখান থেকে M1 যে মোলার মাস অফ দ্য সলভেন্ট তুমি বের করে ফেলতে পারবে ইফ M ইজ সাপ্লাই, মানে যদি তোমার কত মোলাল সলিউশন দিয়ে সেটা তোমার সাপ্লাই করে দেওয়া থাকে। আচ্ছা আবার এগেন ইফ M1 ইজ অলরেডি নোন, ধরো মোস্ট অফ দ্য কেস তুমি অ্যাকোয়াস সলিউশন নিচ্ছ, তো অ্যাকোয়াস সলিউশন যদি নাও তাহলে সলভেন্টের নাম্বার তোমার জানা আছে অলরেডি, in M1 is already known, then from the above equation
we can get the molar concentration m equal to relative lowering of vapor pressure divided by হচ্ছে molar mass of the solvent. আচ্ছা, এবারে নাও এমটাকে তুমি লিখতে পারো জাস্ট সলিউট কতটা নিয়েছো ডিভাইডেড বাই সলিউটের মোলার মাস, মানে W2 হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট টেকেন ডিভাইডেড বাই সলিউটের মোলার মাস, করলেই হচ্ছে তোমার সলিউটের নাম্বার অফ মোলস পেয়ে গেলে, সেটাই হচ্ছে তোমার এম। এটা তাহলে এখান থেকে অর M2টা তুমি পেয়ে যাবে কত, W2/M, এইটা এইখান থেকে এই থেকে এটা পেলে সেটা হচ্ছে তোমার কি, দিস ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিউট। তোমার কি কনসেন্ট্রেশনের সলিউশন দেওয়া হয়েছে, কত মোলাল সলিউশন যদি তুমি জানো তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মেপে যেমন মোল ফ্র্যাকশন মোলার মাস অফ দ্য সলভেন্ট বের করে ফেলতে পারো। আবার অনেক ক্ষেত্রে এটা হয় তোমাকে বলে দিচ্ছে ওটা অ্যাকোয়াস সলিউশন, তোমাকে বলেই দেয় ওটা অ্যাকোয়াস সলিউশন, তাহলে তুমি তো মোলার মাস অফ দ্য সলভেন্ট অলরেডি জানো, তখন তোমার টার্গেট হবে হচ্ছে মোলার মাস অফ দ্য সলিউট বের করতে। মোলার মাস অফ দ্য সলিউট বের করা মানে হচ্ছে তোমার জাস্ট কিছুই না, ব্যাপারটা জাস্ট জাস্ট এমটা এখান থেকে মোলাল কনসেন্ট্রেশনটা পেয়ে গেলে, মোলাল কনসেন্ট্রেশনটা মানে হচ্ছে 1 লিটার সলভেন্টে কত মোল সলিউট ছিল, তাহলে কত মোল সলিউট ছিল সেটাই হচ্ছে এম, সেটা কত, সলিউট কতটা পরিমাণ নিয়েছিলে W2 ডিভাইডেড বাই তার মোলার মাস, সেখান থেকে এই ওজনটা কত নিয়ে তুমি যদি জানতে পারো তাহলে এখান থেকে M2টা দ্য মোলার মাস অফ দ্য সলিউট তুমি জেনে যেতে পারো। দেখো বুঝতে পারলে জিনিসটা কেমন করে হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই যা কিছু আলোচনা করলাম সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারটা, মানে ফার্স্ট কোয়ালিটেটিভ প্রপার্টি যেটা সেইটা আমাদের এখানে আলোচনা হয়ে গেল। আর তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, একটা প্রবলেম বাড়িতে কষবে তো। When 2 gram of a non-volatile solid when 2 gram of a non-volatile solid hydrocarbon containing 94.4% carbon is dissolved in 100 gram of benzene, the vapor pressure of benzene at 25 degree centigrade is lowered from 74.66 torr এটা to 74.01 torr. Calculate the molecular formula of hydrogen. Calculate the molecular formula for hydrogen. তো একটা পার্টিকুলার প্রবলেম দিলে সেই প্রবলেমটা তুমি একটু বাড়িতে কষবে।
ঠিক আছে, ঠিক করে কষবে, কষে কি হয় আমার পরের দিন বলবো। তাহলে আমরা চারটে কোয়ালিটেটিভ প্রপার্টিজের মধ্যে প্রথম কোয়ালিটেটিভ প্রপার্টিটা আমি একটু পড়ে ফেললাম। আচ্ছা, এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে কেমিক্যাল পোটেনশিয়াল একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। হ্যাঁ বলো। তো বলছি না, আমরা তো পেপার প্রেসারকে বাড়তেও দেখলাম, তবুও আপনি লোয়ারিং বলছেন কেন? কোনটা বাড়তে দেখলে বলছো বলতো তো? পি সমান পি লেস দেন এক্স ওয়ান ইন্টু না 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 না, দেখো কমছে, কমছে দুটোই, এটাও কমছে এটাও কমছে, কিন্তু কমাটা হচ্ছে রাউস ল থেকে যেভাবে কমে সেইভাবে কমছে না। কোথায় বেড়েছে দেখো, এইটা তো পিওর অবস্থায়, তার তুলনায় কি বিয়েরটা বেড়ে গেছে? বাড়েনি তো। হ্যাঁ, মানে হ্যাঁ মানে রাউস ল থেকে যেভাবে তোমার কমার কথা ছিল, বিয়ের ক্ষেত্রে সেইভাবে কমছে না। বুঝতে পেরেছো? এই যে ব্যাপারটা, মানে পরে কিন্তু তুমি যেটা বলছো, পরে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কিন্তু ভেপার প্রেশার ইভেন বেড়েও যেতে পারে। ধরো যদি এরকম সিচুয়েশন হতো যে আমি একটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিড অ্যাড না করে ওর একটা ভোলাটাইল সলভেন্টে তার থেকেও বেশি ভোলাটাইল করে একটা সলিউট আমি অ্যাড করলাম, বুঝতে পারছো? একটা ভোলাটাইল সলভেন্ট ছিল, তার তুলনায় আরো বেশি ভোলাটাইল কোন একটা সলিউট যদি তুমি অ্যাড করো, তখন রেজাল্টিং সলিউশনে ভেপার প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে। তখন কিন্তু এটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করার গল্প নয়, ভোলাটাইল সলভেন্টে ভোলাটাইল সলিউট অ্যাড করার গল্প। সেটা বাইনারি সলিউশন যখন পড়বো, তখন তুমি দেখতে পাবে যে ওভারঅল সলিউশনের ভেপার প্রেশার কিন্তু অ্যাজ ওভাল তোমার বেড়েও যেতে পারে। মানে প্রত্যেকটা সেপারেটলি ভেপার প্রেশার যা ছিল, সলিউশনের ভেপার প্রেশার তার থেকে বেড়ে যেতে পারে, সেটা হতে পারে। কিন্তু ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে সেটা কিন্তু সবসময় কমবে। ঠিক আছে, নেক্সট যেটা আমি করছি সেটা হচ্ছে নেক্সট যেটা আমি করছি সেটা কেমিক্যাল পোটেনশিয়াল of components in a solution. Chemical potential of components in a solution. তো কোন একটা সলিউশনের ক্ষেত্রে তোমার কেমিক্যাল পোটেনশিয়ালটার এক্সপ্রেশন আমি একটুখানি বের করতে চাইছি। এটা খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তুমি একটা ব্যাপারটা দেখো যে তুমি তো যখন করো, মানে যেটাকে বলে যে যখন তোমার ভেপার প্রেশার তুমি ডিফাইন করলে, ভেপার প্রেশার ডিফাইন করার সময় কিন্তু মানে লিকুইড এবং ভেপার তারা কিন্তু ইকুইলিব্রিয়ামে আসছে। আচ্ছা, এবারে যদি তুমি আজকে লিকুইডটা পিওর সলভেন্ট না করে সলিউশন লেখো, তার মানে যেটা দাঁড়াচ্ছে, মানে একটা পিওর সলভেন্টের উপর একটা ধরো সলিড অ্যাড করলে, যেটা কথা সেটা হচ্ছে এই যে সলভেন্টটা সেটা কিন্তু লিকুইড ফেজও থাকবে, আর সলভেন্টটা তোমার ভেপার ফেজও থাকবে। তাহলে কমন যেটা সেটা হচ্ছে সলভেন্ট। তাহলে এবারে দেখো যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে তখন কি হয়, ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলে যে কেমিক্যাল পোটেনশিয়াল ইন অল দ্য রিজিয়ন মাস্ট বি দ্য সেম। এবারে যেহেতু লিকুইড ফেজে ওটা একটা সলিউশন, সেখানে সলভেন্ট এবং সলিউট দুজনে আছে, ভেপার ফেজ একটা পিওর ফেজ যেখানে শুধুমাত্র সলভেন্ট আছে, তার মানে তুমি যখন কেমিক্যাল পোটেনশিয়ালটাকে সমান করবে, তখন কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন ভেপার ফেজ, এই দুটো তোমার অ্যাকচুয়ালি সমান হবে। তার মানে কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে সলভেন্ট ইন সলিউশন, এইটা সে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়েট করছে পিওর সলভেন্ট ইন দ্য ভেপার ফেজ দিয়ে। ঠিক আছে, সলভেন্ট ইন সলিউশন সে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়েট করছে পিওর সলভেন্ট ইন ভেপার ফেজ, সেটা। আচ্ছা, মানে সলভেন্ট ইন সলিউশন যখন এই ইকুইলিব্রিয়ামটা আসে তখন কি হয় না, কেমিক্যাল পোটেনশিয়াল, আচ্ছা সলভেন্ট মানে সাফিক্স লিখবে তুমি 1, হ্যাঁ দেখো আমি কি করছি না, কেমিক্যাল পোটেনশিয়াল এই সাফিক্স 1 মানে ওটা সলভেন্ট রিপ্রেজেন্ট করছে। এটা কার জন্য না, সলিউশনে। দিস শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য, দেখো আবার সেই সলভেন্ট, সলভেন্টটা এখন কোথায় না ভেপার ফেজে, এইটা এই দুটো সমান হবে এবং অবশ্যই একটা সার্টেন টেম্পারেচার প্রেসারে।
এই যে প্রেসারটা, এই প্রেসারটাই তোমার বেসিক্যালি ভেপার প্রেসার। এটা কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য, এই স্টার দিচ্ছে মানে পিওর বোঝানো হচ্ছে, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট ইন ভেপার ফেজ, এই দুটো যখন সমান হবে তখন অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে। তাহলে স্টার এটা রিপ্রেজেন্ট করবে তোমার পিওর, আর ওয়ানটা হচ্ছে সলভেন্ট। তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট ইন ভেপার ফেজ, এই দুটো যখন সমান হয়ে যাবে তখন তোমার অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যদি অ্যাজিউম করে নাও যে ভেপারটা তোমার অ্যাকচুয়ালি একটা আইডিয়ালি বিহেভ করছে, মানে তুমি অ্যাজিউম করে নাও অ্যাজিউমিং দ্য ভেপার টু বিহেভ আইডিয়ালি, এটা তুমি অ্যাজিউম করে নাও তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল তুমি কি লিখতে পারো? এটা বেসিক্যালি একটা পিওর ভেপার, তো যেটা একটু আইডিয়াল গ্যাস। কেমিক্যাল পোটেনশিয়ালটা কি হবে? দেখো, দ্য স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল which is a function of temperature only plus RT ln P by 1 বার। তোমাদের আগের সেমিস্টারে তোমার সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন নিয়ে কথাবার্তা করছিল, সেখানে কেমিক্যাল পোটেনশিয়াল কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল। একটা পিওর আইডিয়াল গ্যাস তার কেমিক্যাল পোটেনশিয়ালটা যে স্ট্যান্ডার্ড স্টেটে তার কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln P by 1 বার, এটা তোমার হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো μ1 জিরো, জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে টি প্লাস RT ln, এই যে পিটা, এই পিটা তো ভেপার প্রেসার। ভেপার প্রেসার অ্যাকর্ডিং টু রাউস ল কি হয়? x1 ইন্টু পি স্টার বাই 1 বার হলো। কোথা থেকে? না ফ্রম রাউস ল। আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, তা দেখো এই যে পিটা, এই পিটাকে তুমি x1 ইন্টু পি স্টার করলে রাউস ল থেকে ভেপার প্রেসারটা সেটা হচ্ছে যে পিওর অবস্থায় ভেপার প্রেসার ইন্টু তার মোল ফ্র্যাকশন, এই গুণটা হবে। ঠিক আছে না? এইটা লিখলাম, এইটা প্লাস RT ln P star by 1 বার প্লাস RT ln x1, এরকম দেখতে হলো। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যে যদি তোমার x1টা সমান 1 হয়ে যায়, তা পিওর সলভেন্ট হয়, তখন এই দিকে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা তখন আর সলিউশন লিখবো না, এটাকে সলভেন্টের জন্য লিখবো। তাহলে আমি এইটাকে, এই এক্সপ্রেশনটা দেখো, μ1 সলিউশন একটা টেম্পারেচার প্রেসার, তাহলে এই যে ইকুয়েশনটা আছে সেখানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন তার এক্সপ্রেশন এখানে লেখা আছে। আর এবারে যদি x1 ইকুয়াল টু 1 হয়ে যায়, তো পিওর সলভেন্টটা তাহলে কি হবে? তাহলে ফর পিওর সলভেন্ট ইন লিকুইড ফেজ, বা ফর পিওর লিকুইড লিখে দিলেও হবে একবার। ফর পিওর লিকুইড মানে যেখানে কোনো মিক্সচার টিক্সচার নেই, ফর পিওর লিকুইড, পিওর লিকুইড মানে x1 ইকুয়াল টু 1। দেন দেখো কেমিক্যাল পোটেনশিয়ালটা μ1 ভেপার 0 which is a function of temperature only plus RT ln P star by 1 বার, এইটা। আর ডান দিকে তোমার x1 এর জায়গায় 1 বসাচ্ছে বলে RT ln x1টা তোমার 0 হয়ে গেল। আর তখন যে কেমিক্যাল পোটেনশিয়ালটা, তখন আর সলভেন্ট লিখবো না, এই মানে সলিউশন লিখবো না, তার বদলে লিখবো কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন লিকুইড ফেজ, এবং এটা এখন পিওর হয়ে গেছে, স্টার হয়ে গেল, which is a function of temperature and pressure। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা,
এই ইকুয়েশনে এইটা ছিল সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলিউশন, কিন্তু যখন x1 = 1 করে দিলাম তখন তার সলিউশন রয়েছে একটা পিওর লিকুইড রয়ে গেল, সেখানে একটা μ1 স্টার লিকুইড অ্যাট টেম্পারেচার প্রেসার, এটা লিখবো, এটা হয়ে গেল। তাহলে দেখো, তাহলে এই ইকুয়েশনটা ধরো 1 নম্বর ইকুয়েশন, আর এই ইকুয়েশনটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ইকুয়েশন 1 and 2 কি হলো দেখো, μ1 সলিউশন অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, সেটা হয়ে গেল μ1 স্টার লিকুইড অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার প্লাস RT ln x1। এইটা তোমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো কি হলো না, সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলিউশন ওটা গিভেন টেম্পারেচার প্রেসারে, সেটা হচ্ছে যে তোমার পিওর যে সলভেন্টটা ছিল, পিওর লিকুইড যদি হতো, তার যে কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে সেইটা, তার সঙ্গে একটা টার্ম জুড়ে গেল, সেটা হচ্ছে RT ln x1। এটা হয়ে গেল প্লাস RT ln x1। তাহলে দেখো পরিষ্কার যে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলিউশন, আর এটা হলো সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন পিওর লিকুইড ফর্ম, মানে পিওর লিকুইড যদি থাকতো, মানে কোনো সলিউট কিছু মেশাইনি, তার সঙ্গে যোগ হয়ে গেছে প্লাস RT ln x1 এটা। এবং এখানে পরিষ্কার দেখো যে যেহেতু তোমার, মানে এটা আমি আরেকটু করে নিই তোমাকে একদম জেনারেল ডিসকাশনটা বলছি, যে x1টা যেহেতু একটা ফ্র্যাকশন, তাহলে RT ln x1টা নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে পরিষ্কার দেখো যে কেমিক্যাল পোটেনশিয়াল তোমার অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, মানে পিওর লিকুইডে যা কেমিক্যাল পোটেনশিয়াল ছিল, সলিউশনে কিন্তু তোমার দেখো কেমিক্যাল পোটেনশিয়ালটা তোমার কমে যাচ্ছে, কারণ x1টা কিন্তু ফ্র্যাকশন, RT ln x1টা কিন্তু লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, লেস দ্যান 0 হচ্ছে বা নেগেটিভ হচ্ছে, সেখানে μ1 সেটা অ্যাকচুয়ালি লেস দ্যান μ1 স্টার হয়ে যাবে। এখন পর্যন্ত যেটা করেছি বুঝতে পেরেছো? কোথাও কোনো ডেরিভেশনে কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে তো? আচ্ছা, এবারে আর একটা ইকুয়েশন তুমি জানতে, দেখো ফ্রম গিভস ডুহেম ইকুয়েশন, সেটা আমরা ওই সেমিস্টার 3-তে করেছি। ফ্রম গিভস ডুহেম ইকুয়েশন সামেশন ওভার I ni ডি মিউ আই ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন তুমি দেখবে পড়েছিলে, সামেশন ওভার I ni ডি মিউ আই ইকুয়াল টু 0। এটা অবশ্যই এক কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এইটা তাহলে পরে বাইনারি সলিউশন, ধরো বা 2 কম্পোনেন্ট সলিউশন যদি হয়, তুমি এটাকে লিখতে পারো n1 d mu1 প্লাস n2 d mu2 ইকুয়াল টু 0। ঠিক আছে, সেখান থেকে তুমি এক কাজ করো, d mu2টাকে বের করে নাও। d mu2টা হচ্ছে মাইনাস n1 বাই n2 ইন্টু d mu1। এটা আচ্ছা, এবারে এই যে এইটাকে তুমি জাস্ট n1 বাই, সরি এক লাইন লিখে নিই। এবার আমি কি করলাম, এখানে উপর নিচে না টোটাল নাম্বার অফ মোলস দিয়ে তুমি এটাকে ভাগ করে দিচ্ছ, এটা মাইনাস n1 বাই n1 প্লাস n2 একটা করলে, আবার এদিকে n2 বাই মানে n1 প্লাস n2 টোটাল নাম্বার বলতে উপর নিচে তুমি ভাগ করে দিচ্ছ, করে d mu1 হয়ে গেল। তাহলে এটা কত হবে, মাইনাস এটাকে তুমি লিখতে পারো x1 বাই x এর মোল ফ্র্যাকশন হয়ে গেল, সলভেন্টের নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল, সেটা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন, আর ডিনোমিনেটর সলিউটের নাম্বার অফ বাই টোটাল নাম্বার অফ মোল, সেটা হচ্ছে তোমার এর মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন ইন্টু d mu1 হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এইখানে এই যে এই ইকুয়েশন থেকে যদি তুমি লেখো, তাহলে ডি মিউ টুটা হয়ে যাচ্ছে তোমার এইটা, বা ডি মিউ টু বাই ডি এক্স টু লিখে দাও, ডি মিউ টু বাই ডি এক্স ওয়ান লিখে। আচ্ছা, ডি মিউ টু বাই ডি এক্স ওয়ান, অর্থাৎ আমি পুরো জিনিসটা কি করছি, ডি এক্স ওয়ান দিয়ে ভাগ করছি। ভাগ করলে এটা কি দাঁড়াবে, মানে বা ভাগ করছি বা ডেরিভেটিভ করছি, যাই বলো না তুমি আর কি। হ্যাঁ, এটা কি হবে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু যেমন আছে, মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু
আছে, এইটা হয়ে গেছে কত ডি মিউ ওয়ান বাই ডি এক্স ওয়ান, মানে এই যে ইকুয়েশনটা ডি মিউ টুটা হচ্ছে মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু ইন্টু ডি মিউ ওয়ান, আমি জাস্ট ডি এক্স ওয়ান দিয়ে ভাগ করছি, ডি এক্স ওয়ান দিয়ে ভাগ করলে তোমার এটা দাঁড়িয়ে গেল। আচ্ছা এইটা মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু, আচ্ছা যেহেতু তোমার মিউ ওয়ানটা কত মিউ ওয়ান স্টার প্লাস আর টি এল এন এক্স ওয়ান, তো এই যে ইকুয়েশন থ্রিতে এটা আমি সব সিম্বল টিম্বল দিয়েছি আলাদা কথা, মিউ ওয়ান ইকুয়াল টু মিউ ওয়ান স্টার প্লাস আর টি এল এন এক্স ওয়ান, তো তাহলে এইখান থেকে দেখো তুমি যদি ডি মিউ ওয়ান বাই ডি এক্স ওয়ানটাকে করো, এটা কি হবে না আর টি বাই এক্স ওয়ান হবে, এটা আর টি বাই এক্স ওয়ান হয়ে গেল, ডেরিভেটিভ করে এখানে বসিয়ে দাও, এটা কত হচ্ছে আর টি বাই এক্স ওয়ান, এক্স ওয়ান এক্স ওয়ান কেটে চলে গেল, কি দাঁড়াচ্ছে না মাইনাস আর টি বাই এক্স টু হলো। আচ্ছা এবারে দেখো এইটাকে তুমি লিখতে পারো মাইনাস ডি মিউ টু বাই ডি এক্স টু লিখতে পারো, মানে ডি মিউ টু বাই ডি এক্স ওয়ান ছিল, ডি মিউ টু বাই ডি এক্স টু করলে সেটা একটা মাইনাস হয়ে যাবে, কারণটা কি না যেহেতু তোমার এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু তোমার ওয়ান, সেখান থেকে ডি এক্স টুটা হচ্ছে মাইনাস অফ ডি এক্স ওয়ান হয়ে যাচ্ছে, এইটা বসিয়ে দিলে কি হলো দেখো, তাহলে ডি মিউ টুটা হয়ে গেল আর টি ডি এক্স টু বাই এক্স টু। এবার তুমি এ করো ইন্টিগ্রেশন করো, তখন এক্স টু যখন ওয়ান তখন মিউ টুটা হচ্ছে মিউ টু স্টার, আর এক্স টু যখন এক্স টু তখন ধরে নাম মিউ টুটা হচ্ছে মিউ টু, তাহলে এখান থেকে কি হয়ে গেল মিউ টু মাইনাস মিউ টু স্টার, সেটা হয়ে যাচ্ছে আর টি এল এন এক্স টু, অর মিউ টুটা হয়ে যাচ্ছে মিউ টু স্টার প্লাস আর টি এল এন এক্স টু। তো দেখো তাহলে আগে যেটা পেয়েছিলে তুমি এটাকে তুমি শর্ট হ্যান্ড নোটেশন তুমি এইভাবে লিখতে পারতো, তো মানে সিম্বলিক ব্যাপারটাগুলো যদি বাদ দিতে মিউ ওয়ান ইকুয়াল টু মিউ ওয়ান স্টার প্লাস আর টি এল এন এক্স ওয়ান, এবারে কোনটা কার ফাংশনাল ডিপেন্ডেন্স সেটা এক্সপ্রেসিভলি লেখার জন্য আমি এরকম ভাবে করেছি, তাহলে মিউ ওয়ান ইকুয়াল টু মিউ ওয়ান স্টার প্লাস আর টি এল এন এক্স ওয়ান ছিল, আর এখান থেকে তুমি কি বললে মিউ টু ইকুয়াল টু মিউ টু স্টার প্লাস আর টি এল এন এক্স, তার মানে ইন জেনারেল মিউ আই তুমি লিখতে পারছো মিউ আই স্টার প্লাস আর টি এল এন এক্স আই, তার মানে যে কোন একটা সলিউশনে কোন একটা ফিজিক্যাল কেমিক্যাল পোটেনশিয়ালটা পিওর অবস্থা তার যে কেমিক্যাল পোটেনশিয়াল ছিল তার থেকে কমে যাবে, তার কারণটা কি না যেহেতু তোমার দেখো এইখানে যেটা হচ্ছে যে মিউ আইটা লেস দেন মিউ ওয়ান আই স্টার হয়ে যাবে, তার কারণটা কি কারণ আর টি এল এন এক্স আইটা সেটা বেসিক্যালি লেস দেন জিরো, এটা কেন না অ্যাজ এল এন এক্স আইটা লেস দেন জিরো, কেন অ্যাজ এক্স আইটা সেটা কিন্তু আমার ফ্র্যাকশন জিরো থেকে ওয়ানের মধ্যে, তাহলে কিন্তু এক্স আইটা সেটা ফ্র্যাকশন জিরো থেকে ওয়ানের মধ্যে, এল এন এক্স আই নেগেটিভ হবে, এল এন এক্স আই নেগেটিভ হলে মিউ আইটা হচ্ছে মিউ আই স্টারের থেকে জাস্ট কমে যাবে। তুমি দেখো আগের সেমিস্টারে তুমি যখন আইডিয়াল গ্যাস ভার্সেস আইডিয়াল গ্যাস মিক্সচার করেছিলে, আইডিয়াল গ্যাস ভার্সেস আইডিয়াল গ্যাস মিক্সচার করে তুমি দেখেছিলে মিক্সচারে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট সেটা হচ্ছে পিওর অবস্থা তার যে কেমিক্যাল পোটেনশিয়াল থাকে তার থেকে কমে যায়, সলিউশনের ক্ষেত্রে তাই হয়ে গেল। তাহলে ইন এ সলিউশন chemical potential of any component chemical potential of any component decreases decreases number is less than decreases chemical potential of any component is less than the value when it is in পিওর ফর্ম, মানে সে একা একা থাকলে তার যা কেমিক্যাল পোটেনশিয়াল হতো মিক্সচারে বা সলিউশনে কিন্তু তার কেমিক্যাল পোটেনশিয়ালটা কমে যাচ্ছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে এটা দেখো আমি জাস্ট রাউল্টস লটাকে কাজে লাগিয়ে আমি ডেরিভেশনটাকে করলাম, ঠিক সিমিলার টাইপের ডেরিভেশন তুমি ওটা যখন আইডিয়াল গ্যাস থেকে আইডিয়াল গ্যাস মিক্সচারে গিয়েছিল ঠিক একই রকমের এক্সপ্রেশন পেয়েছিল, মনে করে দেখো মিউ আই ইকুয়াল টু মিউ আই স্টার প্লাস আর টি এল এন এক্স ঠিক একই রকম ইকুয়েশন তুমি এখানেও পেলে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো
স্যার। তাহলে দেখো এই এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ কম্পোনেন্টস ইন এ সলিউশন, সেটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি তোমার কমে যাচ্ছে। আর এইটা যদি তুমি বোঝো তাহলে যে অন্ততপক্ষে বাকি দুটো যে কলিগেটিভ প্রপার্টি তার অরিজিনটা তুমি এখান থেকে বুঝে নিতে পারবে। অরিজিন অফ আদার কলিগেটিভ প্রপার্টি। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আমি অলরেডি বলে দিয়েছি, বাকিগুলোকে যা বোঝার চেষ্টা করি। রিলেটিভ মানে অরিজিন অফ আদার কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা তুমি একটুখানি খেয়াল করো, ধরো আমরা যখন এই ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ইত্যাদিগুলোকে দেখেছিলাম, তখন একটা কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার প্লট থেকে ব্যাপারটাকে বুঝেছিলাম। খেয়াল করো, এই ছিল সলিডের জন্য, এই ছিল লিকুইডের জন্য, এই ছিল ভেপারের জন্য। এটা তোমার সলিড, এটা লিকুইড, এটা ভেপার। এইটা ছিল তোমার, ধরো আমি পিওর সাবস্টেন্স বলতে পারি, দিস ওয়াজ দ্য মানে পিওর মানে নর্মাল ফ্রিজিং পয়েন্ট আর কি। এটা তোমার বয়লিং পয়েন্ট। তাহলে মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রামটা যখন তোমার প্রেসারটা তুমি ফিক্স করে দিয়েছো, তখন ছবিটা এরকম দেখতেছো। ঠিক আছে, এটা পিওর অবস্থা আছে। এবারে এখানে কি করা হলো না, আমি যেটা দেখালাম তোমাকে সেটা হচ্ছে এই যে যে যখন কোনো একটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হচ্ছে, তখন তোমার কেমিক্যাল পোটেনশিয়ালগুলো কমে যাচ্ছে। কেমিক্যাল পোটেনশিয়াল কমে যাচ্ছে কার? দেখো সলিড তো পিওর ফেজ, তার তো কেমিক্যাল পোটেনশিয়াল কমবে না। ভেপারও পিওর ফেজ, কারণ নন ভোলাটাইল সলিড তুমি অ্যাড করেছিল, ভেপার ফেজে কেউ যায়নি, সেটাও পিওর ফেজ, তাদের কেমিক্যাল পোটেনশিয়াল কোনো চেঞ্জ হবে না। কেমিক্যাল পোটেনশিয়াল কমবেটা কার? কমবেটা বেসিক্যালি হচ্ছে তোমার লিকুইড ফেজে। লিকুইড ফেজ এখন কি হয়ে গেছে? লিকুইড ফেজ এখন তোমার বেসিক্যালি এটা সলিউশন হয়ে গেছে এটা। আচ্ছা এবারে এখন তুমি দেখো কোথায় তারা কাট করছে। তখন কোথায় কাট করছে? সলিড এবং সলিউশন তারা এই পয়েন্টে কাট করছে, মানে এখন ফ্রিজিং পয়েন্টটা হয়ে গেছে এইটা, আর বয়লিং পয়েন্টটা কি হয়েছে এইটা। মানে পরিষ্কার দেখো, বয়লিং পয়েন্টটা বেড়ে গেল আর ফ্রিজিং পয়েন্টটা তোমার কমে গেল। তাহলে দেখো, তাহলে আমি পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে সলিড, লিকুইড, ভেপার তার কেমিক্যাল পোটেনশিয়াল বা টেম্পারেচার ডায়াগ্রাম থেকে কোথায় ফ্রিজিং পয়েন্ট কোথায় বয়লিং পয়েন্ট দেখেছিলাম। এবার এটা দাঁড়াচ্ছে, একটু আগে যেটা দেখালাম যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলিউশন, মানে কেমিক্যাল পোটেনশিয়াল সলিউশন ফেজে অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। তা কিন্তু কমে গেছে, তাহলে তার নিচ দিয়ে লাইনটা হবে। নিচ দিয়ে লাইনটা হলে দেখো ফ্রিজিং মানে সলিড এবং সলিউশন তারা কাট করে ফেলছে আগে যে ফ্রিজিং পয়েন্ট ছিল তার থেকে কম ফ্রিজিং পয়েন্টে। আর তোমার লিকুইড ভেপার বা সলিউশন ভেপার তারা কাট করছে হচ্ছে আগে যে বয়লিং পয়েন্ট ছিল তার থেকে হায়ার টেম্পারেচারে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে ফ্রম দ্য মিউ ভার্সেস টি প্লট, it is clear that কি হচ্ছে না, there is from the plot it is clear that when a non-volatile solid is added to a volatile solvent, volatile solute is added to a volatile solvent, when a non-volatile solid is added to a volatile solvent, there is এক নম্বর হচ্ছে a depression in freezing point, there is a depression in freezing point, আর দু নম্বর there is an elevation of
বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো একটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে, আর ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট এবং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আর এলিভেশন ইন অফ বয়েলিং পয়েন্ট হবে। কারণ ছবি থেকেই পরিষ্কার যে ফ্রিজিং পয়েন্টটা তোমার কমে গেছে আর বয়েলিং পয়েন্টটা তোমার বেড়ে গেছে এটা। আর এখানে একটা পয়েন্টটা খেয়াল করো যে এই ম্যাগনিটিউড অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ম্যাগনিটিউড অফ এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। ছবি থেকে তুমি বুঝতে পারছো, মানে সলিড লিকুইডের স্লোপের ডিফারেন্স যা, লিকুইড ভেপারের স্লোপের ডিফারেন্সটা অনেক বেশি বলে তুমি করেসপন্ডিং বয়েলিং পয়েন্টটা বাড়বে অল্প, ফ্রিজিং পয়েন্টটা কিন্তু তার থেকে অনেক বেশি কমবে। তার মানে বুঝতে পারলে যে মিউ কেমিক্যাল মানে কোন একটা নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করলে ভেপার প্রেশার কমে যায়, ভেপার প্রেশার কমে যায় বলে সেইখান থেকে তুমি যেটা প্রথম দেখালে সেটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়ালটা তোমার কমে যাচ্ছে, আর কেমিক্যাল পটেনশিয়াল কমে গেলে সেখান থেকে তুমি দেখাতে পারলে যে কেমন করে তোমার এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হচ্ছে এবং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারা গেল এটা? আচ্ছা দেখো, এই যে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এবং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এইটা একদম পাশাপাশি চলে। তা পাশাপাশি চলে বলে তুমি এটা খুব ইজিলি দেখিয়ে দিতে পারলে। এটা যেমন তুমি মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম দিয়ে দেখালে ঠিক একই রকম ভাবে তুমি না এই আর একটা যে ফেজ ডায়াগ্রাম ছিল প্রেশার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম, সেখান থেকে এটা দেখাতে পারে। ধরো এদিকে প্রেশার তুমি লিখছো, এদিকে তুমি টেম্পারেচার লিখছো, ঠিক আছে? তাহলে আমি জাস্ট জলের জন্যই করছি, তাহলে জলের জন্য যদি করো তাহলে এই স্লোপটা তোমার এরকম, এইটা তোমার ধরো আমি এমনি তোমার এ করেই আঁকছি। ধরো তোমার এই দিকে হচ্ছে সলিড, এদিকে লিকুইড, এদিকে ভেপার, ঠিক আছে? এটা সলিড লিকুইড ভেপার। তো সেই মতো করে তুমি যদি কোনো একটা পার্টিকুলার প্রেশার কনসিডার করো, আর এই যে লাইনটা, এই লাইনটা সলিডের সঙ্গে লিকুইডের ইকুইলিব্রিয়াম লাইন, এটা লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম লাইন, এই দুটোই বলছি। আর এটা সলিডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম লাইন, সেটা আমার কাজে লাগবে না এখানে। এটা কোনো একটা গিভেন প্রেসারে এই সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম পয়েন্টকে যেখানে কাট করছে সেইটা হয়ে যাচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট, আর এইটা যেখানে কাট করছে সেটা হয়ে যাচ্ছে তোমার কি না বয়েলিং পয়েন্ট। ধরে নাও এটা হচ্ছে তোমার তোমার এই যে ফ্রিজিং পয়েন্ট, এটা পিওর মানে নর্মাল ফ্রিজিং পয়েন্ট, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে নর্মাল বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো তোমার কি হলো না, যখন নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্টে তুমি অ্যাড করলে তখন কি হচ্ছে ভেপার প্রেসারটা কমে যাচ্ছে। তাহলে ভেপার প্রেসার যদি কমে যায় তাহলে কি হলো দেখো, এই যে লাইনগুলো খেয়াল করে দেখো যে এই যে সলিড লিকুইড এই যে লাইনটা আর এই যে লিকুইড ভেপার এই যে লাইনটা, দুটো লাইনই কিন্তু তোমার নিচে নেমে চলে এলো। কারণটা কি, তাহলে আগে যে টেম্পারেচার প্রেসারে তোমার অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করতো, এখন কিন্তু তার থেকে তোমার লোয়ার প্রেসারে বেসিক্যালি ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে। অর্থাৎ এই লাইনটা তখন ধরো এইখানে এই জায়গায় চলে এসছে, আর এই লাইনটা তোমার এখানে চলে এসছে, ঠিক আছে? চলে এসছে। তা যদি হয় তাহলে খেয়াল করে দেখো যে এই 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 লালটা হচ্ছে সলিউশনের জন্য আর কালোটা হচ্ছে পিওর পিওর সাবস্টেন্সের জন্য। তাহলে এখন ফ্রিজিং পয়েন্টটা খেয়াল করে দেখো, আগে যা ছিল তারটা বাঁ দিকে চলে এসছে, তখন এখন এইটা হয়ে গেছে ফ্রিজিং পয়েন্ট। আর এইখানে দেখো বয়েলিং পয়েন্টটা সেটা তোমার ডান দিকে চলে গেছে, এটা তোমার বয়েলিং পয়েন্ট। তাহলে পরিষ্কার দেখো দেয়ার ইজ অ্যান এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট অ্যান্ড ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে আর এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হচ্ছে, ঠিক আছে? যেটা কথা যে যখন তোমার পিওর সাবস্টেন্স ছিল তার বদলে যখন তোমার সলিউশন চলে এলো, সলিউশনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক দেখানো যে কোনো একটা টেম্পারেচারে, যে কোনো একটা টেম্পারেচারে কি হচ্ছে ভেপার প্রেসারগুলো কমে গেছে। তো তাহলে আগে ছিল এখানে ভেপার প্রেসার, এখন ভেপার প্রেসার কমে গেল, তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু নিচ দিয়ে যাবে। তাহলে সলিড লিকুইড লাইনটাও পিওর লিকুইডের ক্ষেত্রে যা হবে সলিউশনের ক্ষেত্রে নিচ দিয়ে গেল, লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম লাইনটাও পিওর অবস্থায় যা ছিল সলিউশনের ক্ষেত্রে নিচ দিয়ে গেল। তারপরে কোনো একটা এক্সটার্নাল প্রেসারকে তুমি ফিক্স করে দাও, এখানে ধরো একটা এক্সটার্নাল প্রেসার তুমি নিয়েছো পি এক্সটার্নাল, তাহলে তুমি দেখতে পাচ্ছ আগে যে ফ্রিজিং পয়েন্ট ছিল ফ্রিজিং পয়েন্ট এখন আগেই চলে আসছে,
আর আগে যে বয়লিং পয়েন্ট ছিল বয়লিং পয়েন্ট তোমার পরে যাচ্ছে, তার মানে পরিষ্কার এখানে দেয়ার ইজ এ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড এলিভেশন অফ পয়েন্টিং পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই যে, হ্যাঁ বলো। আচ্ছা এবারে দেখো, যেটা হচ্ছে যে এই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দুটো তুমি একই ফুটিং এ দেখলে, কিন্তু অসমোটিক প্রেসারটা সেইটা একটুখানি তোমাকে একটু অন্যভাবে বুঝতে হবে। আমি অসমোটিক প্রেসার পার্টটা বলে দিয়ে আজকে শেষ করে দেবো। সেটা হচ্ছে অসমোটিক প্রেসারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো জিনিসটা। আচ্ছা অসমোটিক প্রেসারটা কি তোমাকে আগে একটুখানি বলে নিতে হবে। এটা আমি যখন অসমোটিক প্রেসার যখন থার্মোডাইনামিক ডেরিভেশনটা করবো তখন আরো ভালো করে বলবো, আমি জাস্ট একটু কুইকলি বলে নিচ্ছি। ধরো তোমার একটা কন্টেনার তুমি নিয়েছো, আর এই কন্টেনারটাকে তুমি দুটো পার্টিশন করেছো, দুটো পার্টিশন করছো। এইটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন। একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা দিয়ে তুমি আলাদা করো। ধরে নাও এই দিকটা তোমার আছে পিওর সলভেন্ট, আর এইটা ধরো তোমার আছে সলিউশন। একদিকে পিওর সলভেন্ট আছে, একদিকে তোমার সলিউশন আছে। ঠিক আছে? আচ্ছা এবারে তুমি এক কাজ করো, এটাকে জাস্ট আমি সেটাকে এরকম করে দিচ্ছি, মানে কোনো ওই রাইস টাইস যদি হয়, লিকুইড লেয়ারের যদি তফাৎ আছে, তফাৎটা পরিষ্কার যেন বুঝতে পারে, সেখানে এরকম আমি করেছি। আর তাহলে প্রথমে সিচুয়েশনটা কি হলো দেখো, যে এই পিওর সলভেন্ট যখন হচ্ছে সেইখানে যে করসপন্ডিং পিওর সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল যদি আমি μ1 স্টার বলি, এটা লিকুইড ফেজে, আর এইখানে যদি কেমিক্যাল পোটেনশিয়ালটা μ1 ইন সলিউশনে বলি, তাহলে তুমি পরিষ্কার কি জানো যে μ1 স্টার ইন দ্য লিকুইড ফেজ ফর একটা গিভেন টেম্পারেচার প্রেসারে, ফর একটা গিভেন টেম্পারেচার প্রেসারে এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান μ1 সলিউশন ওই একই টেম্পারেচার প্রেসার। তাহলে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট সলিউশনে যা ছিল তার তুলনায় পিওর লিকুইডে তোমার বেশি আছে। ঠিক আছে? তাহলে এবারে কি হচ্ছে, তোমার কেমিক্যাল পোটেনশিয়াল মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, মানে হচ্ছে যে সবসময় যে কোনো একটা সাবস্টেন্স হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল রিজিয়ন থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল রিজিয়নের দিকে যায়। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। সেখানে কি হয় না, যেটা যে কোনো একটা সাবস্টেন্স moves from higher chemical potential to lower chemical potential region, higher chemical potential to lower chemical potential। তাহলে কি হবে, তাহলে দেখো, তাহলে এদিক থেকে এদিকে স্পন্টানিয়াল সলভেন্টটা মুভ করবে। তারপরে কি দাঁড়াচ্ছে, তার মানে যদি হয় তাহলে দেখতে পাবে যে পিওর সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডের দিকে হচ্ছে এটা স্পন্টেনিয়াসলি ফ্লো করবে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে যে সলভেন্ট উইল মুভ ফ্রম pure solvent side to the solution side through the semi-permeable membrane। through the semi মানে সলভেন্ট উইল মুভ, এখানে একটা স্পন্টানিয়াসলি কিন্তু জুড়ে দিই, হ্যাঁ, কারণ কেমিক্যাল পোটেনশিয়াল বেশি থেকে কমের দিকে যা কিছু যা সব হচ্ছে স্পন্টানিয়াসলি।
তাহলে সলভেন্ট উইল মুভ স্পন্টেনিয়াসলি ফ্রম পিওর সলভেন্ট সাইড টু সলিউশন সাইড থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, এইটা মুভ করবে। তাহলে এই যে ফেনোমেনন ইজ কল্ড দ্য অসমোসিস। অসমোসিস বা অভিক্ষেপণ প্রসেসটা কি হলো না, একদিকে পিওর সলভেন্ট আছে, একদিকে সলিউশন আছে। পরে দেখবে যে দুটোই সলিউশন হতে পারে, বাঁ দিকটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন, ডান দিকটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন, তাহলেও চলবে। কিন্তু আমি এখন একদম সিরিয়াস সিচুয়েশনে একটা পিওর সলভেন্ট সাইড আর সলিউশন বলছি, দে আর সেপারেটেড বাই সেমি পারমিয়েবল মেমব্রেন। এবারে আমি আগের অ্যানালিসিস থেকে পরিষ্কার বুঝতে পারলাম এদিকে কেমিক্যাল পটেনশিয়াল বেশি, এদিকে কেমিক্যাল পটেনশিয়াল কম। তাহলে হায়ার কেমিক্যাল পটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পটেনশিয়ালের দিকে কিন্তু ফ্লুইডটা স্পন্টিনিয়াসলি ফ্লো করবে বা সলভেন্টটা স্পন্টিনিয়াসলি ফ্লো করবে। এই যে ফেনোমেননটা, সেই ফেনোমেননটা তোমার অসমোসিস। আচ্ছা, এবারে স্পন্টিনিয়াসলি ফ্লো করলে তোমার কি হবে? স্পন্টিনিয়াসলি ফ্লো করলে দেখো, যদি তোমাকে ইকুইলিব্রিয়াম আসতে হয়, তাহলে এইটা যদি তুমি ধরে নাও এই এতখানি আছে, তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলে মানে তাহলে কি হচ্ছে, এদিক থেকে এদিকে তো ফ্লো করে গেল, এদিক থেকে যদি ফ্লো করে যায় তাহলে এদিকের লেয়ারটা কি হবে, তোমার আরো উপরে উঠে যাবে। তার মানে দেখো একটা হাইট ডিফারেন্স তোমার তৈরি হয়েছে, কিন্তু একটা হাইট ডিফারেন্স তোমার তৈরি হয়েছে। মানে এই দিকে তোমার যে মানে পিওর সলভেন্টের দিকে যে হাইটটা, সলিউশন থেকে কিন্তু হাইটটা তোমার বেড়ে যেতে হবে। তবে কি মানে বেড়ে গেল কেন? কারণ দেখো এই যে এই এতখানি মানে এইচ যদি হাইটের ডিফারেন্স হয়, তাহলে এইচ রোজি একটা এক্সট্রা প্রেসার যেটা সলিউশন দিকে থাকছে, তবে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তার মানে কি দাঁড়াচ্ছে না, তোমার দেখো তোমাকে এই এই একদিকে কেমিক্যাল পটেনশিয়াল বেশি, একদিকে কেমিক্যাল পটেনশিয়াল কম, সেখানে ইকুইলিব্রিয়ামটা নেয়, সেখানে পিওর সলভেন্ট থেকে সলিউশন সাইডের দিকে হচ্ছে সলভেন্টটা মুভ করছে। তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে গেলে তোমাকে কি করতে হবে? আইদার সলভেন্ট সাইডে কিছুটা প্রেসার কমিয়ে দিতে হবে, অথবা সলিউশন সাইডে কিছুটা প্রেসার বাড়িয়ে দিতে হবে। তা টু এস্টাবলিশ ইকুইলিব্রিয়াম, some pressure, some extra pressure has to be applied on the solution side, or some pressure must be reduced from the pure সলিউশন সাইড, সলভেন্ট সাইড। তাহলে সলভেন্ট সাইড থেকে আজ প্রেশার তোমাকে কিছুটা কমাতে হবে, তাহলে সলিউশন সাইডে তোমার প্রেশার কিছুটা বাড়াতে হবে। ঠিক আছে, এই দিস প্রেশার, এই যে এক্সট্রা প্রেশার যেটা তোমাকে সলিউশন সাইডে দিতে হলো বা সলভেন্ট সাইডে কমাতে হলো, সেই প্রেশারটা কি বলা হচ্ছে? দিস প্রেশার ইজ কল্ড দ্য অসমোটিক প্রেশার। তো দেখো, তুমি ন্যাচারালি যদি পিওর সলভেন্ট থেকে সলিউশন সাইডের দিকে অসমোসিসটা দিতে যাও, তাহলে একটা প্রেশার ডিফারেন্স অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। সলিউশন সাইডে প্রেশারটা বেশি হয়ে যাবে, সলভেন্ট সাইডে প্রেশারটা কমে যাবে, তবে ইকুইলিব্রিয়ামটা তোমার অ্যাটেন্ড করবে। আর তোমাকে কি করতে হবে? দেখো, এদিকে কেমিক্যাল পটেনশিয়াল বেশি, এদিকে কেমিক্যাল পটেনশিয়াল কম, তার মানে কি এদিকে কেমিক্যাল পটেনশিয়াল কমাতে হবে বা এদিকে কেমিক্যাল পটেনশিয়াল বাড়াতে হবে। এবার প্রেশার বাড়ালে কেমিক্যাল পটেনশিয়াল বাড়ে, প্রেশার কমালে কেমিক্যাল পটেনশিয়াল কমে। তার সলিউশন সাইডে আইদার তোমাকে প্রেশার কিছুটা বাড়িয়ে দাও, অথবা সলভেন্ট সাইডে প্রেশার তুমি কিছুটা কমিয়ে দাও। তাহলে কতখানি প্রেশার তোমাকে কমালে সলভেন্ট সাইডে বা কতখানি প্রেশার তুমি সলিউশন সাইডে বাড়ালে, সেই যে এক্সট্রা প্রেশারটা, সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। তার মানে এটা দাঁড়াবে যে অ্যাট ইকুইলিব্রিয়ামে তোমার যেটা হবে, যে কেমিক্যাল পটেনশিয়াল অফ দ্য পিওর লিকুইড, টেম্পারেচার T, প্রেশার হচ্ছে P minus pi, this should be equal to chemical potential of the solvent in solution at temperature T, pressure P, এইটা। অথবা তুমি বলতে পারো chemical potential of the pure solvent at temperature T, pressure P, this should be equal to chemical potential of the solvent in solution, এক্ষেত্রে টেম্পারেচারটা একই রইলে বলতে বটে, প্রেশারটা P plus pi।
তার মানে দেখো এই যে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করতে গেলে সলিউশন সাইডে আইটা তোমাকে পাই প্রেশার বেশি দিতে হচ্ছে বা সলভেন্ট সাইডে পাই প্রেশারটা কম দিতে হচ্ছে আর কি। এই যে প্রেশারটা সেই প্রেশারটা হচ্ছে তোমার অসমোটিক প্রেশার হচ্ছে পাই। তাহলে বুঝতে পারলে যে অসমোসিস কেন হচ্ছে, আবার ওই একই লজিক যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন। তার জন্য অসমোসিস হচ্ছে এবং সেইখান থেকে অসমোটিক প্রেশার জিনিসটা কি তুমি সেই জিনিসটাকে বুঝতে পেরে গেলে। তাহলে এই যে তিনটে মানে একটা তো কলিগেটিভ প্রপার্টি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আমি অলরেডি বলেছি। বাকি যে তিনটে কলিগেটিভ প্রপার্টিজ, একটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এবং অসমোটিক প্রেশার, তার যে থার্মোডাইনামিক অরিজিনটা তুমি বুঝতে পারলে কোয়ালিটেটিভলি। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কেন অসমোসিস হয়, কেন এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়, কেন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়, এগুলো পরিষ্কার হয়েছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই করব। নেক্সট ক্লাসে আমাদের যেটা করতে হবে, নেক্সট ক্লাসে আমরা, হ্যাঁ বলো। প্রেশার পর্যন্ত আমি পুরোটা বুঝতে পেরেছি, কিন্তু ওই লাস্ট লাইনে যেটা লিখলেন না অ্যান ইকুইলিব্রিয়াম, এই হ্যাঁ, জায়গাটা আমার একটু অসুবিধা, মানে নেটওয়ার্কের অসুবিধা কিন্তু শুনতে পাই না কিছুই না, ইকুইলিব্রিয়ামে দুদিকে কেমিক্যাল পোটেনশিয়াল সমান হতে হয়। ঠিক আছে, মানে এই যে সলভেন্ট সাইড আর সলিউশন সাইডে কেমিক্যাল পোটেনশিয়ালটা সমান হতে হয়। এবারে কেমিক্যাল পোটেনশিয়ালটা দেখো এই সমানটা কখন হবে না, যখন বাঁদিকে প্রেসারটা অ্যাকচুয়ালি যা প্রেসার ছিল তার থেকে কম, অর্থাৎ টি মাইনাস টি পি মাইনাস পাই। আর সলিউশন সাইডে এই যে দেখো, তুমি খেয়াল করে দেখো ইকুইলিব্রিয়ামটা যখন এস্টাবলিশড হচ্ছে তখন সলভেন্ট সাইডে প্রেসার কিছুটা কমাতে হবে অথবা সলিউশন সাইডে প্রেসার কিছুটা বাড়াতে হবে। মানে তোমার গন্ডগোলটা কি হচ্ছে, স্পন্টিনিয়াসলি কেন পিওর সলভেন্ট থেকে সলিউশন সাইডের দিকে সলভেন্টটা ফ্লো করে চলে যাচ্ছিল, কারণ পিওর সলভেন্ট সাইডে তোমার অ্যাকচুয়ালি যে কেমিক্যাল পোটেনশিয়ালটা সেটা বেশি আছে, সলিউশন সাইডে কেমিক্যাল পোটেনশিয়ালটা কম আছে। তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে গেলে দুদিকে কেমিক্যাল পোটেনশিয়াল সমান হতে হবে। তার মানে পিওর সলভেন্ট সাইডে এদের কেমিক্যাল পোটেনশিয়াল কমাও অথবা সলিউশন সাইডে কেমিক্যাল পোটেনশিয়াল বাড়াও। আর কেমিক্যাল পোটেনশিয়াল প্রেসার বাড়ালে বাড়ে আর প্রেসার কমালে কমে। সেই জন্য তুমি একটা করতে পারো যে সলিউশন সাইডে প্রেসার কিছুটা বাড়িয়ে দাও অথবা সলভেন্ট সাইডে প্রেসার কিছুটা কমিয়ে দাও। কতখানি কমাচ্ছ বা কতখানি বাড়াচ্ছ সেটা হচ্ছে পাই, সেই পাইটাই হচ্ছে অসমোটিক প্রেসার। তার মানে যেটা দাঁড়াবে যে ইকুইলিব্রিয়ামে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট ইন লিকুইড ফেজ যখন টেম্পারেচার টি প্রেসার পি মাইনাস পাই, দিস শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন যখন টেম্পারেচার টি প্রেসার পি, অথবা কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট ইন লিকুইড ফেজ যখন টেম্পারেচার টি প্রেসার পি, দিস শুড বি ইকুয়াল টু দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন যখন টেম্পারেচার টি আর প্রেসারটা পি প্লাস পাই। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। বোঝা গেল? মানে দেখো এইখানে দেখো না, এইখানে তোমার কেমিক্যাল পোটেনশিয়ালটা তুমি খেয়াল করে দেখো যে যখন তোমার ফ্রিজিং পয়েন্ট হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট সেটা পিওর সলিড ফেজে টেম্পারেচার ফ্রিজিং পয়েন্ট প্রেসার পিতে, দিস শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন, এটা পিওর সলিউশন যখন টেম্পারেচারটা পিএফ প্রেসারটা হচ্ছে পি। এইটা হচ্ছে দেখো এই ইকুয়েশন থেকে তুমি বেসিক্যালি ফ্রিজিং পয়েন্ট পাবে। তাহলে ফ্রিজিং পয়েন্টটা কোথায় পাচ্ছ, দেখো যে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলিড ফেজ, এটা সলিড, হ্যাঁ এটা যে সলিড ফেজে পিওর সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা কোনো একটা গিভেন মানে ফ্রিজিং পয়েন্ট এবং কোনো একটা গিভেন প্রেসারে সেটা হচ্ছে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল সলিউশন ওই ফ্রিজিং পয়েন্ট এবং প্রেসার সমান হবে। তাহলে এইখান থেকে তুমি বেসিক্যালি মানে ফ্রিজিং পয়েন্টটাকে বের করবে। ফ্রিজিং পয়েন্ট ক্যান বি ডিটারমাইন্ড। আর যখন বয়লিং পয়েন্টটা তুমি কনসিডার করছো তখন কি হচ্ছে, দেখো এই পয়েন্ট থেকে এটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন যখন টেম্পারেচার হচ্ছে বয়লিং পয়েন্ট আর প্রেসারটা হচ্ছে পি, দিস শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট ইন ভেপার ফেজ যখন টেম্পারেচারটা টিবি আর প্রেসারটা হচ্ছে পি। তাহলে এইখান থেকে তুমি বেসিক্যালি বয়লিং পয়েন্ট ক্যান বি ডিটারমাইন এখান থেকে। কেমিক্যাল পোটেনশিয়ালের টার্মসে ফ্রিজিং পয়েন্টে কি হচ্ছে না বয়লিং পয়েন্টে কি হচ্ছে তুমি পরিষ্কার দেখলে।
আর অসমোটিক প্রেশারের ক্ষেত্রে তুমি বেসিক্যালি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। তাহলে এইগুলোর উপরে বেস করে মানে বেসিক্যালি এই দুটো, এক্ষেত্রে এইটা এইটা আর এর ক্ষেত্রে এইটা, এই তিনটাকে জাস্ট স্টার্টিং পয়েন্ট হিসেবে শুরু করে তুমি থার্মোডাইনামিক ডেরিভেশন অফ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেশার, এই তিনটের এক্সপ্রেশন কিন্তু আমরা বের করতে পারবো। তার নেক্সট ক্লাসে মূলত আমরা এই তিনটে থার্মোডাইনামিক ডেরিভেশন করব। আমি তো কোয়ালিটেটিভলি বুঝলাম যে কোন একটা ভোলাটাইল সলভেন্টে নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে মানে বয়লিং পয়েন্টটা বাড়ে, ফ্রিজিং পয়েন্টটা কমে, অসমোটিক প্রেশার অরিজিনেট করে, তাহলে তার অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা কত কোয়ান্টিটেটিভলি আর কি, সেইটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনার বিষয় হবে। এন্ড অফ লেকচার 6। দেখো কারো কোনো অসুবিধা হয়েছে কিনা বলো। বলো যা বলেছি সব বুঝতে পেরেছো? এগুলো একদম মানে খুব সুন্দর, মানে ছবির মতো সুন্দর জিনিসগুলো আর কি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তুমি যদি ঠিক ঠিক করে একটুখানি বুঝে বুঝে করার চেষ্টা করো তাহলে কিন্তু পরিষ্কার সব বুঝতে পারা যায়।